বিং এ লিডার ইজ বিং কাইন্ড অফ, এটা কি কি বলবো, ছাকনির মতো হওয়া। অর্থাৎ আপনার উপরে অনেক প্রেশার আসবে, আপনি যদি সেটাকে ট্রান্সপারেন্টলি, আপনি ছাকনি না হয়ে পুরো জিনিসটা আপনার টিমের উপর প্রেশার দিয়ে দেন যে আমি শান্তিতে নেই, কারোর শান্তিতে থাকতে দিব না। নো, ইটস নট। তো দেখেন যে এইখানে যে D1, যার হাই কমিটমেন্ট কিন্তু লো কম্পিটেন্স, তার জন্য আপনার যে লিডারশিপ বিহেভিয়ারটা অ্যাডপ্ট করা লাগবে সেটা হবে ডিরেক্টিভ। একজন সাপোর্টিভ লিডার উড অলওয়েজ আস্ক যে সবকিছু কেমন চলছে, রিফ্লেক্ট প্লিজ। যেটা রং কোয়েশ্চেন যেটা আমরা করে থাকি, কিছু হলে তোমার কোনো সমস্যা হয়েছে, মানে প্রবলেম থেকে শুরু, প্রবলেম থেকে কোনো ডায়ালগ কখনো শুরু হতে পারে না। রিমেম্বার আমি শুরুতে বলেছিলাম আমাদের দেশে যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হয়ে হয়তো ভালো করতে পারতো, কিন্তু জোর করে একটা জায়গায় গিয়ে ক্যারিয়ারের জন্য ম্যানেজারিয়াল পজিশনে চলে গেছে, তখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়েছে তার সবকিছু নিজে নিজে করে ফেলতে ইচ্ছে করে, কাউকে ডেলিগেট করতে ইচ্ছে করে না। Thank you everyone. Welcome you at ABP. Today we are here for the webinar on leadership theory to practice. A webinar on leadership theory to practice. As a speaker, আমাদের সাথে রয়েছেন চৌধুরী মোহাম্মদ আরিফ, who is বলা যায় যে টেলিকম ইন্ডাস্ট্রিতে উনি খুব এই রিনাউন্ড একজন পার্সন এবং অলসো এ PMP হোল্ডার। সো স্যার, আপনি চাইলে আপনার এখান থেকে স্টার্ট করতে পারছেন। ফ্লোর ইজ ওভার টু ইউ। থ্যাংক ইউ আবিদ, অনেক ধন্যবাদ। শুরু করা যাক। আশা করি সবাই আমার কথা পরিষ্কার শুনতে পাচ্ছেন। জি জি, আচ্ছা, লেটস স্টার্ট। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি চৌধুরী মোহাম্মদ আরিফ, আর ডিটেল পরিচয় আর একটু পরে হয়তো যাব। আমাদের আজকের যে টপিক আমাদের ওয়েবিনারে, সেটা হচ্ছে লিডারশিপ ফ্রম থিওরি টু প্র্যাকটিস। তো আমার প্রথম কোয়েশ্চেন আপনাদের কাছে যে এনি আইডিয়া ফ্রম এনিবডি, চ্যাট উইন্ডোতে আমি অবশ্য খুব সহসাই দেখতে পাবো না, আপনারা একটু বলবেন যে কেন একটা লিডারশিপের ট্রেনিং এর শুরুতে এই ছবিটা দেয়া আছে, অনেকগুলো ভেড়া বা মেষ, সাথে একজন রাখাল বা শেপার্ড আছে, অবশ্যই একটু ক্যাতা দুরুস্ত, আমাদের দেশে এই ধরনের রাখাল দেখতে পাওয়ার কথা না। সো এনি থট ফ্রম এনিবডি, একজন বা দুইজন আনমিউট করে যদি কেউ বলতেন। আসসালামু আলাইকুম ভাইয়া, দিস ইজ মফিজুল ইসলাম। সো অ্যাকচুয়ালি ভেড়াকে নর্মালি যেটা দেখা হয় সেটা হচ্ছে যে হচ্ছে যে মানে নর্মালি কথা শোনে না, এবং হচ্ছে যে ভেড়া মানে একটা পাল যখন থাকে তখন একটা ভেড়া যদি রং ডিরেকশনে যায়, সবগুলো ভেড়া সেই ডিরেকশনে যাওয়া শুরু করে আর কি। একটা ভেড়া যদি রাইট ডিরেকশনে যায়, সবাই সেই রাইট ডিরেকশনে যায়, এবং মানে ভেড়াগুলো খুবই হচ্ছে স্ক্যাটার্ড ওয়েতে চলাফেরা করে আর কি, যে এখন এখানে তখন সেখানে এরকম। সো একজন লিডার দরকার হয় যে ভেড়ার পালটাকে একটা মানে রাইট ডিরেকশনে নিয়ে যায় আর কি। সো একটা যদি মানে স্ট্রিম চলা শুরু করে একদিকে, ভেড়ার সবগুলাই সেই রাইট ডিরেকশনে চলা শুরু করে। সো আমি যদি জাস্ট মানে ইসলামিক পার্সপেক্টিভে দেখি, আমাদের যত নবী রাসূলরা ছিলেন, এদের ম্যাক্সিমামই হচ্ছে যে ওদের আর্লি লাইফ বা লাইফের কোনো একটা সময়ে তাদেরকে আল্লাহ হচ্ছে যে ভেড়া চালানোর মাধ্যমে তাদেরকে লিডারশিপ শিক্ষা দিয়েছেন একটি পরবর্তী জীবনের জন্য। আমরা যদি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি, তো উনিও। জি, বুঝতে পেরেছি। এবং আমি ভেবেছিলাম যে একটা ডিসক্লেমার দিয়ে জিজ্ঞেস করবো যে যারা এই রিলেটেড রিলিজিয়াস টেক্সটটা জানেন না তারা আনসার করবেন, বাট মফিজ ভাই আসলে সবগুলো জিনিসই কভার করেছেন। সো আসলে আমরা দেখি এখানে অবশ্য জেনারেলি রিলিজিয়াস টেক্সটটা যদি আমরা না জেনে থাকি, অ্যাপারেন্টলি সবার শুরুতেই সবার একটু নেগেটিভ মাইন্ডসেটে যেতে পারে যে তাহলে কি আমরা লিডাররা তাদের যাদের অধস্তন কর্মকর্তা বা কর্মচারী আছে তাদেরকে ভেড়ার মতো ডিল করবে বা তাদের সাথে ভেড়ার মতো আচরণ করবে? না, ইটস নট। সো আমরা একটু পরের স্লাইডটাতে আসলে যাই। আমি আমার লেজার পয়েন্টটা নিচ্ছি। তাহলে আমরা যদি এখন দেখি মফিজ ভাইয়ের যে রিফ্লেকশনটা, সেটা আসলে বেশ ভালো একটা রিফ্লেকশন। আমরা যদি দেখি এখানে শেপার্ড হিসেবে কিন্তু মানুষ অনেকগুলো পশুই চড়াতে পারে, কিন্তু এখানে পার্টিকুলারলি আমাদের হাদিসে যেটা এসছে এবং রিলিজিয়াস টেক্সটে আমরা যদি আব্রাহামিক অন্যান্য ফেথ গুলো দেখি, ক্রিশ্চিয়ানিটি বা জুডাইজম, এই সবগুলোতে আমরা দেখব এই টেক্সটটা আসছে যে সবগুলো প্রফেটরা কোনো না কোনো সময় তাদের ক্যারিয়ারের শুরুর দিকে তারা শেপার্ড ছিলেন। এবং আমরা যদি লিডারদের কথা বলি, যে লিডাররা আসলে অবিসংবাদিত এবং যাদের ব্যাপারে কারো কোনো প্রশ্ন নেই, তাদের মধ্যে সবার আগে আমাদের প্রফেটদের কথাই খেয়াল আসে। তো আমরা যদি এখন দেখি 1 নাম্বার যে জিনিসটা, যেই কারণে এই উদাহরণটা মেষ বা ভেড়া দিয়ে দেওয়া হয়,
তার একটা অন্যতম কারণ হচ্ছে তাদের হাইট অনেক কম থাকে এবং যে শেপার্ড থাকে সে আসলে এমন একটা দিগন্তে দেখতে পায় যেখানে তার যে কন্ট্রোলিং যে ভেড়াগুলো বা মেষগুলো তারা সেটা দেখতে পায় না। অর্থাৎ দূর থেকে কোনো বিপদ আসছে কিনা, কোনো বিপদ এই টিমকে, আমি এখন লিডারে চলে যাচ্ছে, আমি আর মেষ আর ভেড়া শব্দগুলো ইউজ করব না। কেন আমরা এই উদাহরণটা এনেছি? আসলে একজন লিডার ঠিক ওই পরিস্থিতির মতো অনেক দূর থেকে দেখবেন যে দূর থেকে কোনো একটা বিপদ আসছে কিনা, উনি এটা সেন্স করবেন এবং সেটা দিয়ে উনি ওনার টিমকে রক্ষা করবেন। এটা লিডারশিপের একটা অন্যতম কোয়ালিটি। এবার যদি সেকেন্ডটাতে আসি, একজন শেপার্ডের অন্যতম একটা কাজ এবং লিডারের অন্যতম কাজ হচ্ছে তার একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি থাকবে। এই রেসপন্সিবিলিটিটা আসলে খুবই জরুরি। এই কারণে যে একজন যদি খুব অলস প্রকৃতির হয় এবং সে তার নিজের আয় উন্নতি নিয়ে কেবলমাত্র চিন্তা করে, তার টিম নিয়ে সে কখনোই চিন্তা ভাবনা না করে, তাহলে সে কখনো ভালো লিডার হতে পারবে না। আর এট দ্য সেম টাইম অবজারভেশন স্কিলের কথা যদি একটু বলি, আমি এখানে আরো একটা রিলিজিয়াস টেক্সট বা হাদিস নিয়ে আসবো। সিরার বর্ণনাতে একবার একটা ঘটনা আছে যেখানে কোন একটা যুদ্ধ বা সফরে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কম্পেনিয়নরা কোন একটা বাঁশঝাড়ে কিছু একটা খাওয়ার জন্য বনে বাজারে কিছু একটা খুঁজছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে তোমরা ওই পার্টিকুলার যে ছোট ছোট ফলগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে এই কালার গুলো নাও, সেগুলো খেতে খুব মিষ্টি হবে। তো তখন তারা জিজ্ঞেস করলেন যে আপনি এই ছোট একটা জিনিসও আপনি দেখছেন, এটা কিভাবে, কখন দেখছেন? ঠিক একই রকম ভাবে উনি তখন যেটা রেফার করেছেন সেটা হচ্ছে যে আমি যখন এখানে আহ রাখাল ছিলাম বা শেপার্ড ছিলাম তখন আসলে এইসব ছোটখাটো জিনিস আমার অবজারভেশনে থাকতে হতো। অর্থাৎ সারাক্ষণ কোন দিক থেকে কি হচ্ছে, কে কি কাজ করছে, চারিপাশে আমার কি কি রিসোর্স আছে, সেই জিনিসগুলো অবজার্ভ করার মতো এই ক্যাপাবিলিটিটা একজন লিডারের থাকতে হবে। এবং সেই জন্যই একজন লিডার হবে অনেক রিসোর্সফুল। তার কাছে আসলে প্রত্যেকটা লিডারই প্রত্যেকটা বিষয়ে অনেক ডিপলি হয়তো না জানতে পারেন, কিন্তু অ্যাটলিস্ট এটা এনশিওর থাকবে যে তার কাছে ওই টিমের লোকজন যে জিনিসটা নিয়ে কাজ করছে, যে বিষয়টা নিয়ে কাজ করছে, সেটার জন্য যে কোনো রিসোর্স তার কাছে গেলে একটা সন্ধান পাবে যে কোথায় যেতে হবে আমার। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এবার আসি ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট ইজ পার্ট অফ লিডারশিপ। এবং ম্যানেজার শব্দটা আমরা অনেকদিন আগে 90s আমরা যারা বড় হয়েছি আমরা তখন লিডার কথাটা আসলে জানতাম না বা শুনতে পেতাম খুবই কম। আমরা জেনারেলি সবসময় ম্যানেজার বলতাম, বিশেষত ওয়ার্ক প্লেসের কথা যদি আসি। আর ফাইনালি পেশেন্সের কথা যদি বলি, পেশেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক যেভাবে আমরা সেবারের কথা বলছি, সারাদিন ধরে খুব মেটিকুলাসলি তার যে পাল আছে, তার যে হার্ট আছে, সেটাকে যেভাবে করে দেখতে হয়, একজন এফেক্টিভ লিডারকে অবশ্যই ধৈর্য দিয়ে তার টিমকে সারাক্ষণ অবজারভেশনে রাখতে হবে এবং ইট নিডস পেশেন্স। সো এবার আমি কিছুক্ষণ আগে যে কথাটা বলছিলাম, 90-এর দশকে আমরা আমাদের বাবাদেরকে দেখেছি তারা যখন তাদের ওয়ার্ক প্লেসে বিজনেস বলেন বা চাকরি বা অন্যান্য যে কোনো ক্ষেত্রে আমরা বস বা ম্যানেজার শব্দটা অনেক বেশি শুনতে পেতাম। আমরা যদি সেখানে আসি, সেখানে একটা জিনিস আমি দেখতে পাবো, আমি খাতা থেকে কয়েকটা নোট করে রেখেছিলাম। একটা হচ্ছে অনেকদিন আগে 90-এর দশকে এই লিডারশিপ এই আইডিয়াটা এতটুকু ডেভেলপ ছিল না। অবশ্যই হয়তো আমরা আমাদের সাবকন্টিনেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে বলছি, হয়তো আরো উন্নত দেশে বা যেখানে লিডারশিপের ব্যাপারগুলো ছিল সেখানে তো প্র্যাকটিস হতোই। সো আমাদের ওয়ার্ক প্লেসে ম্যানেজার ব্যাপারটা ছিল এরকম যে কিছু মানুষের জন্য একজন ম্যানেজারকে অ্যাপয়েন্ট করে তাকে কেবলমাত্র কিছু অথরিটি দিয়ে দেওয়া হতো অথবা তাকে অ্যাকাউন্টেবল করা হতো। সো সে যখন ওই ব্যাপারটার জন্য অ্যাকাউন্টেবল তখন সে তার পিপল পার্সপেক্টিভ গুলো দেখতো না। অর্থাৎ তার টিম মেম্বারদের মধ্যে যারা আছে তাদের ভালো মন্দ, তাদের কি ভালো লাগছে কিনা, তাদের আসলে কাজটা করবার ব্যাপারে মোটিভেশন আছে কিনা, তাদের ভবিষ্যতে চলে যাওয়ার আশঙ্কা আছে কিনা, তাদের গ্রোথ, তাদের পোটেনশিয়াল, উনি একসময় সরে গিয়ে সেখানে তার টিম মেম্বারদের থেকে একজনকে সেখানে উনি আনবেন এবং উনি সামনে গ্রো করবেন, এই চিন্তা ভাবনাগুলো স্ট্রাকচার ছিল না। অবশ্যই অনেকে হয়তো বিচ্ছিন্নভাবে প্র্যাকটিস করে থাকতে পারে। সো আমরা যদি দেখি 90-এর দশকে যেটা আমরা দেখেছি, একজন ম্যানেজার যেটা ছিল, হি ইউজ টু প্র্যাকটিস অথরিটি। সে খালি দেখতো যে কমপ্লায়েন্স হচ্ছে কিনা, আমাকে যা যা দিয়েছে নিয়মগুলো কমপ্লাই করছে কিনা সবাই। যেমন ইট ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দ্যাট টাইম যে সবাই 9টা বাজে আসছে কিনা আর 6টা বাজে বেরোচ্ছে কিনা, বা কে কত বেশিক্ষণ থাকছে, এটা খুব তখনকার দিনে খুব ইম্পর্টেন্ট ছিল।
এবং খুব কারেক্ট করতো লোকজনকে। কোনো একজন ভুল হলে সেটাতে একটা বকা দিত এবং লুকস ওভার দ্য শোল্ডার। এইখানে আমি একটা খুব সুন্দর একটা স্মৃতি করব, এটা সবাই কোরিলেট করতে পারবেন। আমরা দেখে থাকবো, আমরা যখন অঙ্ক করতাম বা কোনো একটা কিছু লিখতাম পরীক্ষার হলে, এমন একটা সময় যদি হতো যে আমাদের টিচার এসে পিছন থেকে দেখছেন যে আমি কি লিখছি, জাস্ট হয়তো দেখতে চাচ্ছেন যে দেখি ছেলেটা কি আনসার দিচ্ছে বা মেয়েটা কি আনসার দিচ্ছে। আমাদের মধ্যে অনেকে আছেন তারা খুব ডিফেন্সিভ হয়ে যেত, স্যার আপনি দেখলে তো আমি লিখতে পারবো না। এটা সব সময় যে না তুমি স্যার আপনি দেখতে পারবেন না, বা বাবা মা পিছন দিক থেকে আসছে আমি একটা লিখছি, তখন আমরা দেখতে দিতাম না। কিন্তু এই জিনিসটা তখন ওভারলি প্র্যাকটিস ছিল, লুকিং ওভার দ্য শোল্ডার। সো এবং এনফোর্সিং পলিসি, দিস ইজ সামথিং সিমিলার টু ওভারসি কমপ্লায়েন্স। তারপর ভয়েস ম্যানেজ করতো, যে কিভাবে তার সাবঅর্ডিনেশনটা তাকে দিতে হবে, যে আমি তোমার ম্যানেজার, তুমি কি বুঝতে পারছো এই কথাটা, এটা তাকে উঠতে বসতে এটাকে শিখিয়ে পড়িয়ে দিত। সো এরপরে ধীরে ধীরে যখন আমরা ইভলিউশনে গিয়েছি, ম্যানেজারের রোলটা যখন লিডারের দিকে এসছে, তখন আমরা একটা জায়গায় গিয়ে সেখানে কোচ বা মোটিভেটর হিসেবে এসছে। কমপ্লায়েন্স না দেখে লোকেদের পারফরমেন্স দেখা হয় এবং ইমপ্রুভমেন্টের দিকে চিন্তা ভাবনা করা হয় রেদার দেন কারেক্টিং। অর্থাৎ কোন একটা জায়গায় ভুল করলে এই চর্চাটা আসছে। আমরা এই ট্রেনিং এর কতটুকু কভার করতে পারি আমি জানি না। বাই দ্য ওয়ে, আমি আরেকটা জিনিস একটু বলি। জেনারেলি এত একটা ওয়েবিনারের শুরুতে একটা এজেন্ডা থাকার কথা, আমি এজেন্ডা পারপাসফুলি রাখিনি এই জন্য যে যেহেতু স্লাইড প্যাকটা বেশ বড় এবং বড় টপিক, ঠিক কতটুকু কভার করতে পারবো আজকে সেটা নিশ্চিত নয়, যেহেতু সেহেতু শেষে গিয়ে মনে হবে যে আমরা কতটুকু গেলাম, অর্ধেক না কতটুকু, একটা ডিস্যাটিসফ্যাকশন থাকতে পারে। এই জন্য আমি এজেন্ডাটা পারপাসফুলি দিই নাই। লেটস গো থ্রু দ্য জার্নি ইনশাল্লাহ। সো এই যে ওভার দ্য টাইম আমরা যদি দেখি, আমি এখানে প্রত্যেকটা লাইন ধরে আসলে যাব না, এই যে ফোকাসড অন ইমপ্রুভমেন্ট অ্যান্ড ফোকাসড অন পসিবিলিটি, অর্থাৎ প্রথমে একটা অভ্যাসে পরিবর্তন এসছে, যে রাদার দেন ফাইন্ডিং ফল্টস উইথ এভরিবডি, আমরা কিভাবে ইমপ্রুভ করতে পারি, কিভাবে একটা ভুল থেকে শিখতে পারি, এই জিনিসগুলো একটা সময় এসছে 2010 বা 2020-এর দিকে। এবং ধীরে ধীরে আমরা এখন যেটাতে যাচ্ছি, আরো সামনে যাওয়া, পারফরমেন্সের থেকে পটেনশিয়ালের দিকে নজর দেয়া, এবং এনফোর্সিং প্রোডাক্টিভিটি থেকে এখন এনফোর্সিং পারপাস আসছে। অর্থাৎ একটা লিডারকে যখন এফেক্টিভলি লিড করতে হয় তার টিমকে, তাকে তখন বলতে হয় যে উই নিড টু হ্যাভ এ পারপাস, আদারওয়াইজ নোবডি উইল ফিল মোটিভেটেড টু ডু ইট। আজকের দিনে অবশ্যই আমাদের কম্পেনসেশন এবং বেনিফিটস একটা গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু আমাদেরকে যদি কোম্পানির যে মিশন এবং ভিশন সেটার সাথে যদি আমাদেরকে অ্যালাইন করতে না পারে আমাদের লিডার, তাহলে আমরা কিন্তু কেবল গাছাড়া ভাবে কোনো না কোনো ভাবে আমি কমপ্লাই করব, যে আমার কতটুকু করলে হয়। কিন্তু আজকের এই পৃথিবীতে আমার যতটুকু করলেই হয় ততটুকু করে আমি বাকি কাজ থেকে বিরত থাকবো। এটা করলে আসলে কোনোভাবেই টিম আগাবে না, পার্সোনাল ইমপ্রুভমেন্ট তো হবেই না, ডেভেলপমেন্ট হবে না, এবং ওই লিডারও আসলে কাউকে নিয়ে সামনে যেতে পারবে না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ইনজেক্ট দ্য সেন্স অফ পারপাস ইনটু এভরি সর্ট অফ অ্যাক্টিভিটি। সো আর এখনকার দিনে কোলাবোরেশনকে অনেক হাইলাইট করা হয়। আমি এই স্লাইডটা থেকে এখন একটু পরের স্লাইডে যাব। তাহলে অ্যাজ এ লিডার আসলে আমাদের কি কি কাজ করতে হয়? আমাদের কি লিডারশিপের যদি আমরা যেতে চাই, আমরা দেখব আসলে লিডারশিপের ব্যাপারটা যে কেবলমাত্র আমরা ওয়ার্ক প্লেস বা বিজনেসের ক্ষেত্রেই না, এটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখব। আমরা যদি খুব কুইকলি এই অংশগুলো একটু দেখি, এ লিডার উইল গিভ ইউ পারপাস, যেটা আমি বলছিলাম যে 90-এর দশকে ছিল না, ইট হ্যাজ টু বি দেয়ার। সো এই পারপাসটা তাকে কিভাবে দিবে? যে হি উইল হেল্প হিজ টিম টু সি ওয়াই দেয়ার ওয়ার্ক ম্যাটার্স, রাইট? এবং এরপরে সে তার পিপল গুলোকে ইকুইপ করবে টু বিলিভ হোয়াট ক্যান বি অ্যাচিভড, এবং তাকে ইনজেক্ট করবে যে সে এর চেয়ে অনেক ভালো অ্যাচিভ করতে পারে। এই জন্য দেখবেন যে সবসময়, আমি একটু ফুটবলের উদাহরণ দিই, ফুটবল বা ক্রিকেটের কোচের যদি উদাহরণ দিই, সেই কোচ, যে কোচ ফার্স্ট ক্লাস ক্রিকেটে অনেক ভালো স্কোর করেছে, হি ডাজ নট নেসেসারিলি বিকাম দ্য বেস্ট কোচ অর বেস্ট ম্যানেজার। আমরা যদি দেখি তাহলে দেখবো যে সেই ম্যানেজারটা বা সেই কোচ অনেক বেশি ভালো করে, যে হয়তো তার ক্যারিয়ারে খুব মিডিওকার ছিল, খুব বেশি ভালো করে নাই, কিন্তু সে তার খেলোয়াড়দেরকে বিশ্বাস করাতে পারে যে হোয়াট হি ক্যান অ্যাচিভ এবং হোয়াট চ্যালেঞ্জিং গোলস হি ক্যান অ্যাচিভ। এরপরে আছে গ্রোথ। আমি যেটা কিছুক্ষণ আগেও বলেছি, a leader must ensure যে his team members are growing, otherwise
সে যদি নিজে গ্রো করতে থাকে এবং চিন্তা করতে থাকে যে আই উইল গো টু নেক্সট স্টেপ, ইট উইল নেভার হ্যাপেন। কিছু কিছু ক্ষেত্রে অর্গানাইজেশন যদি ভালো না হয়, অর্থাৎ যেসব অর্গানাইজেশনে টু মাচ পলিটিক্স, যেগুলো আসলে ভালো কালচারে থ্রাইভ করে না, তাদের ক্ষেত্রে এই গ্রোথের ব্যাপারটা হয়তো না করেই একজন লিডার সামনে আগাতে পারে। কিন্তু এ গুড অর্গানাইজেশন উইল নেভার অ্যালাউ আ লিডার টু গ্রো উইদাউট হিম অ্যালাউইং হিজ টিম মেম্বার্স টু গ্রো। আচ্ছা, এরপরে আমরা যদি আসি এই যে অ্যাটেনশন দিতে হবে, আমরা শুরুতে যে উদাহরণটা দিচ্ছিলাম শেপার্ডের, অফকোর্স লিডারশিপ ইজ অল অ্যাবাউট অ্যাটেনশন। আপনারা কিন্তু এই পয়েন্টগুলো একটু খেয়াল করবেন, আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে একটা রিফ্লেকশনের কথা বলবো। সো আমরা যখন, আমাদের মধ্যে একটা বায়াসনেস আছে, আমরা যখন লিডারশিপ নিয়ে কথা বলছি, আই ক্যান অ্যাসিওর যে আপনারা অডিয়েন্সে যারা যারা আছেন প্রত্যেকে আপনাদের ওয়ার্ক লাইফে এই জিনিসগুলো কোরিলেট করার চেষ্টা করছেন, বাট দেয়ার ইজ আদার অ্যাসপেক্ট অফ ইট। আমি সেখানে আসছি। এরপরে চয়েস দিতে হবে। এই গ্রোথের সাথে চয়েসটা আসলে খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি একজন লিডারশিপের যদি আমি একটা ডায়ালগে ঢুকি আমার টিম মেম্বারের সাথে, আমি যদি তাকে বলি যে দিস ইজ ইউর অ্যাসাইনমেন্ট, ডু দিস, এবং দিস ইজ ইউর টার্গেট, ইউ নিড টু ফুলফিল দিস, দ্যাটস প্রিটি মাচ অ্যাবাউট ইট। তাহলে তাকে আসলে আমি কখনো কোনো চয়েস দিচ্ছি না। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আ লিডার উইল গিভ আ চয়েস টু হিজ টিম মেম্বার্স, রাইট? অ্যান্ড ফাইনালি রিকগনিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে আমি পরের স্লাইডটাতে গিয়েই আবার চলে আসছি। এখন আমি আপনাদের অডিয়েন্সদের থেকে একজন বা দুইজন আনমিউট করবেন, আমাকে বলবেন যে ফ্যামিলি লাইফে এই যে এই অংশগুলো, পারপাস, চ্যালেঞ্জ, গ্রোথ, অ্যাটেনশন, চয়েস, রিকগনিশন, আমরা যখন ফ্যামিলি লাইফে লিডারশিপ রোল প্লে করি বাবা এবং মা হিসেবে আমাদের সন্তানদের জন্য, এট টাইমস আমরা বড় ভাই বা বড় বোন হিসেবে আমাদের ছোটদের জন্য লিডার হিসেবে কাজ করি, ইভেন মামা, চাচা বা অন্যান্য অনেকগুলো রোল আমরা প্লে করি আমাদের একটা পর্যায়ে গিয়ে জীবনের। সো আমাকে কেউ একজন কোনো এক্সাম্পল দিতে পারবেন যে এই যে 6টা পয়েন্ট এখানে লেখা আছে তার মধ্যে কোনো একটা পার্টিকুলার এক্সাম্পল দেন যে উই ইউজ এ লট ইন আওয়ার ফ্যামিলি লাইফ অর উই শুড ইউজ ইন আওয়ার ফ্যামিলি লাইফ? ওকে, আসসালামু আলাইকুম ভাই, আমি বলতে পারি? জি জি, হ্যাঁ, অবশ্যই। এটা আসলে আমি মনে করি আমাদের অনেকগুলোই অ্যাপ্লিকেশন আছে। যেমন আমরা সন্তান বড় করার ব্যাপারটা, হ্যাঁ, একটা পারপাসফুলনেস নিয়ে এবং রেসপন্সিবলি সন্তান বড় করা, এটা এখানে মানে দেয়ার ইজ এ হিউজ লেভেল অফ ডেমনস্ট্রেশন অফ লিডারশিপ আই থিঙ্ক। তাছাড়াও ফ্যামিলি ম্যানেজমেন্টের কথা যদি বলি, সেখানে লিডারশিপের অ্যাপ্লিকেশন থাকে আমাদের। ফ্যামিলি ফাইন্যান্স ম্যানেজমেন্ট, এখানেও আমি মনে করি একটা বড় লিডারশিপ আমরা অ্যাপ্লাই করতে পারি। সো আই থিঙ্ক এই ব্যাপারগুলোতে আমাদের অ্যাপ্লিকেশন থাকে লিডারশিপ ফ্যামিলিতে। জি, থ্যাংক ইউ বাপি ভাই, ইফ আই গেস রাইট। ইয়েস, হ্যাঁ, গলা চিনতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন যদি আলাপে আসি লিডারশিপ ইন ফ্যামিলি অ্যান্ড পার্সোনাল লাইফ, ওয়ার্ক লাইফটাতে আমরা একটু পরে দেখি, দিজ আর কোয়াইট কমন, এবং আমরা এই মনে করি যে যারা লিডারশিপের উপর ফোকাস রাখেন নিয়মিত আপনাদের ডে টু ডে লাইফে, আপনারা এই শব্দগুলো শিখে থাকবেন। তা আমরা এখন বেশ কয়েকটা উদাহরণে আসলে আসি। লিড বাই এক্সাম্পল, অ্যাক্ট এজ এ রোল মডেল অ্যান্ড হোল্ড ইউরসেলফ টু হাই স্ট্যান্ডার্ডস, দিজ আর ভেরি কমন। কিন্তু আমি একটু আগের স্লাইডে যদি গিয়ে দেখি, এই যে এখানে আমরা পেশেন্স এবং পেশেন্সের ব্যাপারটা আমরা এখানে বলেছিলাম, এবং সিইং বিয়ন্ড এবং অবজারভেশন স্কিল, এই তিনটাকে যদি আমি এখানে এসে আপনাদেরকে রিলেট করি, এর মধ্যে পেশেন্স হচ্ছে আমরা যখন সন্তানদেরকে লালন পালন করতে যাব তখন আমাদেরকে এফেক্টিভলি একজন লিডারের রোল প্লে করতে হয়, কিন্তু অবভিয়াসলি আমরা এই জিনিসটা করতে খুব মেজারেবলি ফেল করি, এবং দিস ইজ ওয়ার উই রিয়েলি নিড টু ইমপ্রুভ। আমি এই স্লাইডটাতে কিছুক্ষণ সময় ব্যয় করবো এবং আমাদের কিছু লিডারশিপ আসপেক্ট ফ্যামিলি লাইফে আমরা কি কি করতে পারি সেটা আমরা দেখব। দেখুন, একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের ফ্যামিলি লাইফে আমরা আনলাইক ক্যারিয়ার অর ইন অ্যান অর্গানাইজেশন আমরা কি করি যে আমরা গ্রো করে আসলে পরবর্তী স্টেজে যাব, দেয়ার উইল বি এ ভ্যাকুয়াম ইন মাই প্লেস and my team members will be promoted or moved to that position. So that's why the growth works like that in organization or in business. কিন্তু আমরা যদি ফ্যামিলি লাইফের কথা আলোচনা করতে যাই, এখানে স্টেকটা কিন্তু আরো হাই। আমরা বিশ্বাসী, আমরা যারা আখিরাতের ব্যাপারে খুব স্ট্রংলি বিশ্বাস করি তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট, বিকজ দিস ইজ অ্যান ইনভেস্টমেন্ট, ইউর কিডস আর ইউর ইনভেস্টমেন্ট। সো কিডসদেরকে দেখতে গেলে আমাদের অবজারভেশন লাগবে এবং পেশেন্স লাগবে।
আমরা প্রায়ই যেটা দেখি আমাদের লাইফে, সেটা হচ্ছে যে আমরা আমাদের ওয়ার্ক লাইফে বা বাইরের লাইফে আমরা যতটুকু ধৈর্যশীল, আমরা আমাদের ব্যক্তিগত লাইফে আমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে আমরা ওই লিডারশিপ স্কিল বা ওই পেশেন্স গুলো আমরা প্র্যাকটিস করতে পারি না। অ্যান্ড দ্যাট ইজ ট্রু ফর মি অ্যাজ ওয়েল। আপনারা ভাববেন না যে আমি এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করছি বলে আমার মধ্যে সবগুলো গুণাবলী 100% আছে। ইটস নট সো। উই নিড টু রিমাইন্ড আওয়ারসেলস এভরি নাও অ্যান্ড দেন যে আমাদের এই কাজগুলো করতে হবে। সো আমরা যদি একটু দেখি, কমিউনিকেট অ্যান্ড অ্যাক্টিভলি লিসেন। অ্যাক্টিভলি লিসেন ব্যাপারটা দেখবেন যে we do it inherently or instinctively when we are in front of our manager or leader. অর্থাৎ ওয়ার্ক প্লেসে আমি খুব অ্যাক্টিভলি লিসেনার, কিন্তু আমি যখন বাসায় আসি বা আমার যারা ফ্রেন্ড সার্কেল, সেখানে অ্যাক্টিভলি লিসেনিং আপনারা কতজন করেন? প্লিজ আস্ক দ্যাট কোয়েশ্চেন টু ইয়োর সেলফ। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনি খেয়াল রাখবেন, ইফ ইউ বিকাম এ গুড লিসেনার, যে কেবল লিসেনিং বলতে কিন্তু এটা না, আমি এখানে আরেকটু ডিপে যাব। যেমন দেখবেন অনেকে অ্যাক্টিভলি লিসেন করে, কিন্তু তার মুখ দেখে বোঝা যায় যে সে ফেটে পড়ছে যে কিছু একটা বলার জন্য। তখন যে কথাগুলো বলছে সে বুঝতে পারে যে আমি যাকে কথাগুলো বলছি সে আসলে শুনছে, কিন্তু সে মনে মনে কিছু একটা রান্না করছে বলার জন্য, যে না, এর এগেনস্টে আমার কিছু একটা বলতে হবে। সো আপনার তার সাথে একটা কানেকশন তৈরি করতে হবে যেন হি ফিলস or she feels at ease. আপনার ফ্যামিলি মেম্বার বলেন, and it's true for your work life as well. আপনি যখন লিসেনিং করছেন, আপনার অপোজিট সাইডে যে বসে আছে তাকে আপনাকে একটা সেন্স অফ সিকিউরিটি দিতে হবে যে আপনি ফুল ইয়ার্স হয়ে শুনছেন এবং আপনি তাকে কাউন্টার কিছু বলার জন্য শুনছেন না। নেগোশিয়েট ভ্যালু ফিলিংস। অবশ্যই ভ্যালু ফিলিংস, অ্যাজ আই এম সেইং, আমরা এগুলো ওয়ার্ক লাইফে খুব করি, কিন্তু ফ্যামিলি লাইফে আসলে সবাই এটা করতে পারি না। And be positive and flexible and accept mistakes. And আমার মনে হয় সবাই আমরা দেখবেন যে accept mistakes আমরা ওয়ার্ক লাইফে খুব করি, কিন্তু বাসায় কারো accept আসলে মিস্টেক আসলে আমরা accept করতে রেডি না। আর ওয়ার্ক লাইফে আমরা যদি আসি, সো এটা গেল ফ্যামিলির অংশটা, লিডারশিপ প্র্যাকটিস। আমি মনে করি যে এই জায়গাগুলো থেকে আপনাদের কিছু টেক ওয়ে থাকবে। অ্যাটলিস্ট একটা টেক ওয়ে যদি আমি এই গুণাবলীগুলো থেকে আমি বলি, আপনারা সবাই অ্যাক্টিভলি লিসেন করবেন যখন আপনার ফ্যামিলি মেম্বাররা, আপনার ওল্ড প্যারেন্টস হতে পারে, আপনার ছোট কিডস হতে পারে, এমনকি টডলারও হতে পারে। এবং আপনারা বিভিন্ন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টদের ছোটখাটো ভিডিও বা বিভিন্ন লেকচারে দেখে থাকবেন যে প্রত্যেক মানুষ যখন আপনার কাছে কথা বলতে আসে, ফার্স্ট 15 সেকেন্ডস অ্যাটেনশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি যদি কাউকে ব্যস্ততার জন্য নাও করতে চান, এবং তখন আপনি তার দিকে ঘুরবেন, তার দিকে তাকাবেন এবং তারপর তাকে বলবেন যে আই এম এ বিট বিজি রাইট নাও, অ্যালাউ মি টু গেট ব্যাক টু ইউ উইদিন 5 or 10 minutes মেবি। এবং দিস ইজ ফ্রম আওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাহ অ্যাজ ওয়েল, ইফ ইউ রিমেম্বার। আপনারা ওয়ান অফ দ্য ফাইনেস্ট প্র্যাকটিসেস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউজড টু হ্যাভ ইজ দ্যাট, যে উনি কেউ যখন কথা বলতো তার দিকে পরিপূর্ণ ফিরে মনোযোগ দিয়ে তার কথাটা শুনতেন। সো ইফ ইউ ওয়ান্ট টু টেক ওয়ান quality from this part, that would be actively listening, both in your work life and in your family life. এবার এখানে যদি আসি লিডারশিপ ইন ওয়ার্ক লাইফে, আমরা দেখব যে ইন্টিগ্রিটি, ডেলিগেশন কিন্তু একটা বড় ব্যাপার। এখানেও আমি মনে করি যে যারা জয়েন করেছেন তাদের মধ্যে অনেকে এটা কোরিলেট করতে পারবেন। আমরা বাংলাদেশে ক্যারিয়ার পাথগুলো জেনারেলি একটা দিকে যায়, যে সবাইকে একটা সময় গিয়ে ম্যানেজার হতে হবে, ডিজিএম, জেনারেল ম্যানেজার, ভাইস প্রেসিডেন্ট বা ইভিপি এটসেট্রা। কিন্তু আমরা উন্নত দেশগুলোতে যদি দেখি, সেখানে দেখবো ক্যারিয়ারের দুইটা পাথ থাকে। অর্থাৎ কেউ যদি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হিসেবে গ্রো করতে চায়, সেও কিন্তু অনেকদিন অনেকটুকু গ্রো করতে পারে। কেননা একজন মানুষ যে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, সে কিন্তু ডাজ নট নেসেসারিলি নিড টু বি এ গুড লিডার, তাই না? যেমন আপনারা দেখে থাকবেন, আমি বারবার রিলিজিয়াস উদাহরণগুলো আনবো, কেননা এগুলো আমরা কোরিলেট করতে পারি ভালো, বিকজ দিস থিংস হ্যাভ হ্যাপেন্ড ইন হিস্ট্রি। দেখবেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্যারিয়ারের কোনো একটা সময় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো একটা প্রভিন্সের গভর্নর হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু একজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, হুইচ উই নো ফ্রম হিজ নলেজ অফ হাদিস এন্ড দ্য নাম্বার অফ হাদিস হি অ্যাকচুয়ালি ন্যারেটেড। কিন্তু উনি ওনাকে ওই লিডারশিপ রোলটা দেন নাই, এবং উনি বলছেন যে এটা যে খোঁজে আমরা তাকে দেই না।
হ্যাঁ, আর ডিটেলে গেলাম না। সো কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা তো কাজ করে না। আমি খুব হাতে গোনা কিছু অর্গানাইজেশন আছে, যেসব অর্গানাইজেশনে আমরা দেখতে পাবো যে দুটা ক্যারিয়ার পাথ আছে, যে ইউ ক্যান গ্রো এজ এ সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এবং ইউ ক্যান গ্রো এজ এ ম্যানেজার অর লিডার। তো আমাদের প্রত্যেকেই আমরা একটা জায়গায় গিয়ে, যেহেতু কেউ যদি ভাবে যে না আমি তো আসলে দেশের বাইরে যাবো না, দেশে সেটেল করব, তখন আমরা আসলে লিডারশিপ রোলে চলে যেতে প্রেফার করি। তখন গিয়ে আমাদের যেটা প্রথম চ্যালেঞ্জ হয় সেটা হচ্ছে আমরা ডেলিগেট করতে পারি না। একজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট যখন লিডারশিপ পজিশনে যায়, তখনও তার ওই টেন্ডেন্সিটা থাকে, ওই যে গতি জড়তাটা থাকে যে সবকিছু আমি নিজে করে ফেলবো। অর্থাৎ এটা অন্যজনকে দিয়ে যে আমার করিয়ে নিতে হবে, আই নিড টু গেট থিংস ডান বাই মাই টিম মেম্বার্স, এটা কাজ করে না। সো এটা একটা প্রধান জিনিস ওয়ার্ক লাইফে। ডেলিগেশন একটা অন্যতম কোয়ালিটি। অফকোর্স ইউ নিড টু বি ভেরি গুড ইন কমিউনিকেশন, এবং কমিউনিকেশনের 3টা সি আছে, আমরা এটা বলি বিশেষত এগেইন প্রফিটদের জন্য বলে, এবং ইট ইজ ট্রু ফর এফেক্টিভ কমিউনিকেশন অ্যাজ ওয়েল। আপনারা ইন্টারনেটে সার্চ দিলে 7 সিজ অফ কমিউনিকেশন পাবেন, বাট এর মধ্যে থেকে আমি 3টা জিনিসকে জেনারেলি বলি। সেটা হচ্ছে কারেক্টলি, কনসাইসলি, আরেকটা পয়েন্ট আমার খেয়াল আসলে আমি বলছি। 3টা জিনিস আছে সি দিয়ে। ক্লিয়ারলি, হ্যাঁ, ক্লিয়ারলি, কারেক্টলি অ্যান্ড কনসাইসলি, এই 3টা হচ্ছে এফেক্টিভ কমিউনিকেশনের জন্য। অর্থাৎ আপনি যেটা বলবেন সেটা সংক্ষিপ্ত হতে হবে, টু দ্য পয়েন্ট হতে হবে, এবং সেটা কারেক্ট হইতে হবে, এবং ক্লিয়ার হইতে হবে, সেখানে কোনো অ্যাম্বিগুইটি থাকা যাবে না। সো উই নিড টু ওয়ার্ক অন আওয়ার কমিউনিকেশন অ্যান্ড সেলফ অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর গ্র্যাটিটিউড, আমি এখানে যে কোনো একটা পয়েন্ট যদি বলি, রেসপেক্ট, কারেজ, এমপ্যাথি, এই সবগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা যদি এখান থেকে খুব ক্রিটিক্যাল কিছু টেক অ্যাওয়ে নিতে যাই, আমি সবচেয়ে যে জিনিসগুলো নিব সেটা হচ্ছে ইন্টেগ্রিটি, বিইং রেসপেক্টফুল, এবং কমিউনিকেশন। রেসপেক্টের কথা যদি আমরা বলি, আমাদের যেটা সবচেয়ে বেশি সমস্যা হয় আমাদের সাবকন্টিনেন্টাল লোকদের, এবং টু সাম এক্সটেন্ড আরব কান্ট্রিগুলোর ক্ষেত্রেও এটা প্রযোজ্য টু সাম এক্সটেন্ট, সেটা হচ্ছে আমরা রেসপেক্টফুলি ডিসএগ্রি করতে পারি না। আমরা ধরে নেই আমরা যখন একটা লিডারশিপ পজিশনে যাই, আমার টিম মেম্বার বা আমার সাথে যারা স্টেক হোল্ডার, তাদের সবার সাথে আমার সবগুলো জিনিসে অ্যাগ্রিমেন্ট থাকবে। ইটস এ রং আইডিয়া, কমপ্লিটলি রং আইডিয়া। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের বুঝতে হবে যে দেয়ার উইল বি ডিসএগ্রিমেন্ট এন্ড উই নিড টু টেক এ লিড রেসপেক্টফুলি। কারেক্ট? অর্থাৎ কেউ আমার সাথে ডিসএগ্রি করলে তার দিকে তেড়ে যেতে হবে, ডিফেন্সিভ পজিশনে যেতে হবে, এই জিনিসটা থেকে আমাদের বেরোতে হবে। এবং কমিউনিকেশনে আমাদের খুবই প্রিসাইজ এবং কারেক্ট এবং কনসাইজ হতে হবে। এনি রিফ্লেকশন অন দিস স্লাইড অন দ্য ওয়ার্ক লাইফ পার্ট ফ্রম এনিবডি? আসসালামু আলাইকুম স্যার, আপনি যে বিষয়গুলো আলোচনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমার কাছে যে বিষয়টি মনে হয়েছে, আমরা আসলে যে অন্যের কথা শোনা বা অন্যকে প্রাধান্য দেওয়া, এই জিনিসটা আসলে আমরা পারিবারিক ভাবেই শিক্ষাগুলো পাইনি বিধায় আমরা অফিসিয়ালিও এই জিনিসটাকে মেনটেন করতে পারি না। এই জিনিসটা আসলে আমাদের ভারত উপমহাদেশ এবং আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে এটা আসলে আমাদের একটা কমন সমস্যা স্যার। এটুকুই বলার ছিল। জি, থ্যাংক ইউ ভেরি গুড রিফ্লেকশন। সো আমরা তাহলে কি করতে পারি? আমাদের অফিস আদালতেও দেখবেন আমাদের একটা গ্রুপ অফ পিপল থাকে হু শেয়ার সাম ওয়ার্ম রিলেশনশিপ, মানে ধরেন একসাথে লাঞ্চ করি, একসাথে খেতে যাই। সো এই যে গ্রুপ অফ পিপলে, সেখানে যদি আপনি এই সেন্সগুলোকে ইনজেক্ট করতে পারেন যে ভাই আমাদের এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, যেমন জাস্ট হাতে গোনা 2-3টা যদি আপনি পয়েন্টস আপনারা এখন নোট করে নেন যে এই জিনিসগুলো আমাদের ডে টু ডে অপারেশন আমরা অ্যাডপ্ট করব, এবং যদি আমরা একজন ভুলে যাই আরেকজনকে আমরা সেটা স্মরণ করিয়ে দিব। ওকে? এবং আমাদের কিছু খেলাও খেলতে পারি, যেমন ধরেন যে আমরা যে যখন একটা জিনিসে ব্রিজ করবে, কেউ যদি অ্যাক্টিভলি লিসেন না করে এবং কেউ যদি কখনো কথা বলতে বলতে বারবার মোবাইলের দিকে তাকায়, তাহলে জরিমানা ঠিক করতে হবে, যে তারা একটা জরিমানা দিবে এবং সেই জরিমানা দিয়ে আপনারা পরবর্তীতে সাদাকা করবেন। দ্যাট ইজ এ গুড ওয়ে টু ইমপ্লিমেন্ট গুড ট্রেটস অর বিহেভিয়ারাল ট্রেটস ইন ইয়োরসেলফ। এইবার আমি আমার মূল অংশটাতে আসি। আমরা যে লিডারশিপের অ্যাপ্রোচটাকে আমরা দেখব, এখানে 2টো অংশ আছে।
আমরা যেমন আগের দিনে কাউকে লিডারশিপ বা ম্যানেজার রোলে দিলে সে সাথে সাথে ভাবতো যে হ্যাঁ এখন আমি ছড়ি ঘোরাবো, কার কার উপর কি কি করবো সেটা নিয়ে আমরা চিন্তা করতাম। সো দ্যাট ইজ আ পার্টিকুলার পার্ট অফ লিডারশিপ, কিন্তু সেটা কিন্তু পুরোটা না। আপনারা যদি একটু দেখেন এই যে এই অংশটা ডান পাশে আমি যে অংশটা রাখছি, অর্থাৎ 4টা অংশে যদি আমরা ভাগ করি লিডারশিপের, এই ডান পাশে আমি 2টো অংশ রেখেছি। দিজ আর সামথিং দ্যাট নিড টু ডু উইথ ইয়োর সেলফ, দ্য লিডার হিমসেলফ। কিরকম? যে এটা হচ্ছে লিডারশিপ প্রেফারেন্সেস, হাউ ডু ইউ হাউ হোয়াট টাইপ অফ লিডার ইউ আর, কারণ হোয়াট ইজ ইউর ন্যাচারাল ইনক্লিনেশন ওয়াইল লিডিং আদার্স, এটার আরো ডিটেলে আমি আসছি। আর এরপরে হচ্ছে সিচুয়েশনাল লিডারশিপ, অ্যাডজাস্টিং ইউর ন্যাচারাল সেলফ ওয়াইল লিডিং আদার্স বেসড অন দেয়ার নেচার। যেমন আমরা আগে একটা কথা খুব বলতাম যে ভাই নিজে যেরকম ব্যবহার পেতে চাও সেরকম অন্যর সাথে করো, সেটা এখন আসলে চেঞ্জ হয়ে গেছে, ব্যাপারটা ওরকম না। বরঞ্চ অন্যরা যেরকম, আপনার পিউপিল যেরকম, তার সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। এটাকে শুনতে অ্যাপারেন্টলি মুনাফিকি মনে হতে পারে যে যার সাথে যেরকম আমি তার সাথে সেরকম হয়ে যায়, ব্যাপারটা এরকম না, আমি সেটার ব্যাখ্যাতে যাব। আর এরপরে বাকি অংশটা হচ্ছে লিডিং আদার্স। এই অংশটাকে যদি লিডিং ইয়োরসেলফ বলি, এটা হচ্ছে লিডিং আদার্স। এখানে একটা অংশ আছে অ্যাজ এ লিডার ইউ নিড টু ইনফ্লুয়েন্স ইউর পিপল। কিরকম ইনফ্লুয়েন্সিং? তাদেরকে ইনফ্লুয়েন্স করতে হবে। ইনফ্লুয়েন্সের যে স্পেকট্রামটা আছে সেটার একটা অংশে হচ্ছে আসলে পারসুয়েশন, আরেকটা অংশ হচ্ছে ইনফ্লুয়েন্স। ইটস অলওয়েজ গুড যে আপনি সবাইকে ইন্সপায়ার করবেন কাজ করার জন্য, আর পারসুয়েট করা মানে তুমি এটা করো, আমি তোমাকে এটা করতে বাধ্য করছি। আর ফাইনালি কোচিং এন্ড ফিডব্যাক, হুইচ ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ বিইং এ লিডার। আমরা এটাই আসলে কাইন্ড অফ আমাদের আজকের যে ওয়েবিনার সেটার একটা এজেন্ডা। সো আমরা এই 4টা জিনিসের কতটুকু আমরা কভার করতে পারবো সেটা আমরা দেখবো। এখন আমরা প্রথমে যাব লিডারশিপ প্রেফারেন্সে। আমরা যদি এখানে আসি লিডারশিপ প্রেফারেন্সে আমরা যদি যাই, আমরা দেখব যে প্রত্যেকটা মানুষের এক এক রকম একটা নেচার থাকে। যেমন আমরা মানুষের সাথে মানুষের সোশ্যালাইজেশনের পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, মানুষকে আমরা 3 ভাগে ভাগ করি। যেমন আমি গতকাল একটা ছোট্ট ছেলে বলতে 17-18 বছরের বয়সের ছেলেদেরকে ছোট ছেলে বলা উচিত না, যদিও আমরা কালচারালি এটা অভ্যস্ত হয়ে পড়েছি। সো এটা নিয়ে এই ওয়েবিনারের একটু সামনে গিয়ে একটা জায়গা আছে। যেমন আমরা বলে থাকি যে অমুক হচ্ছে ইন্ট্রোভার্ট, ও কম কথা বলে, ওর মানুষের সাথে মিশতে বেশ কিছুক্ষণ সময় লাগে। আরেকজন হচ্ছে এক্সট্রোভার্ট, যে কোনো একটা জায়গায় গেলে কিছুক্ষণের মধ্যে তার যে আড্ডা হচ্ছে, আড্ডার সব ফোকাস সেই নিয়ে নিতে পারে। আর এর মধ্যে মাঝখানে একটা অংশ আছে এমবিভার্ট, আপনারা শুনে থাকবেন শব্দটা। তো এটা হচ্ছে সোশ্যালাইজেশন পয়েন্ট অফ ভিউ থেকে। তো এখন আমরা যদি আসি এই যে স্পেকট্রামটা, এইটা হচ্ছে বিভিন্ন রকমের লিডার। আমরা এইটাকে যদি অ্যাডজেক্টিভে পরিণত করি, এগুলো তো নাম। যেমন একজন লিডার হতে পারে হু ইজ এ ক্রিয়েটিভ লিডার, আরেকজন হতে পারে খুব অ্যাসার্টিভ, আরেকজন হতে পারে হি ইজ এ ড্রাইভার, অ্যান্ড সামওয়ান ইজ ভেরি ডিপেন্ডেবল, আরেকজন হচ্ছে সাপোর্টিভ অ্যান্ড অ্যাডাপ্টেবল। এগুলো আসলে কি? আমি অবশ্যই প্রত্যেকটা স্পেকট্রামের ভিতরে যাব। তার মধ্যে আমি বেশ কিছু উদাহরণ আপনাদের দিই। যেমন অ্যাসার্টিভ হচ্ছে সেই লিডার, আমরা কিছু মানুষকে বলি না উনি তো ভাই মুখের উপর বলে দেয়, যা বলার উনি মুখের উপর বলে দেয়, মানে উনি খুব চাচা ছোলা, ভালো ম্যানেজার, সবকিছু করে কিন্তু মুখের উপর বলে দেয়। আই ক্যান রিমেম্বার সাম এক্সাম্পল অফ দ্যাট সর্ট অফ লিডার। আরেকজন হচ্ছে ক্রিয়েটিভ লিডার, যে আসলে অনেক কিছু করার চেষ্টা করবে। তাকে কোনো একটা অ্যাসাইনমেন্ট দিলে সে নতুন কিছু করা যায় কিনা, একেবারে বেসিক যেটা আছে বাই টেক্সট বুক সে করতে চাইবে না, সে চাইবে যে নতুন কিছু করা যায় কিনা, ক্যান ইমপ্রুভ সামথিং। আর ড্রাইভার হচ্ছে যে তাকে একটা টার্গেট দিয়ে দিছে, সে সবাইকে নিয়ে সেটাকে ড্রাইভ করতে থাকবে এবং সে রিলেন্টলেসলি তার টার্গেটকে ফুলফিল করার চেষ্টা করবে। ডিপেন্ডেবল ইজ সামথিং অপোজিট টু ক্রিয়েটিভ, সে আসলে খুবই ডিপেন্ডেবল, তাকে যা দেওয়া হয়েছে সে সেটাই করবে, এখানে কোনো ক্রিয়েটিভিটির কোনো কিছু নেই। আর সাপোর্টিভ হচ্ছে এরকম একটা স্পেকট্রাম যেখানে পিপলের দিকে খুব ফোকাস থাকে, সে আসলে তার টিম মেম্বারদের সাপোর্টিভনেস নিয়ে খুব চিন্তা ভাবনা করে। অ্যাসার্টিভের ঠিক উল্টা দিকে এই লোক, যেমন এই ধরনের লিডার যেমন খুব মুখের উপর বলে দিবে, এ আসলে শুনবে, এ সরাসরি কাউকে কষ্ট পাবে এটা জানলে সে ওটা না বলে তার থেকে আসলে কথাটা বের করার চেষ্টা করবে যে আসলে সে কি বলছে। আর অ্যাডাপ্টেবিলিটি হচ্ছে যে সে চেঞ্জটা অ্যাডপ্ট করবে। আমরা এখন এই স্পেকট্রামগুলোর ভিতরে আসলে যাব। আপনারা এই প্রত্যেকটা স্পেকট্রামের জন্য আপনারা প্রত্যেককে আমি একটা কাজ দেই, বসে বসে চিন্তা করেন। আপনারা একজন লিডারের নাম বলবেন,
আপনাদের লাইফ থেকে, অথবা পৃথিবীর যারা লিডার আছে, বিভিন্ন রাষ্ট্রপ্রধানরা, অথবা ইতিহাসের পাতা থেকে আমাদের সাহাবীদের থেকে দিতে পারেন, প্রফেটদের থেকে দিতে পারেন, ফ্রম এনিওয়্যার। যদি অথবা কেউ যদি উদাহরণ না দিয়ে বলতে পারেন আমি আমার কর্মক্ষেত্রে 5 থেকে 10 বছর আগে একজন বসকে দেখেছিলাম বা একজন লিডারকে দেখেছিলাম, সেই রকম তার এই গুণ ছিল, দ্যাট উড বি গুড অ্যাজ ওয়েল। সো চিন্তা করেন এই 6টা জিনিস আপনারা একটু দেখে রাখেন, আমি একটা পর্যায়ে গিয়ে জিজ্ঞেস করব। এখন যদি ক্রিয়েটিভিটিতে আসে, এখানে দেখবেন এই যে ক্রিয়েটিভিটি, যে সে কি ধরনের কথাবার্তাগুলো বলে। বাই দ্য ওয়ে, আমি এখানে এই ডেফিনিশনটা একটু বলি। আউটার স্কোর এবং ইনার স্কোর বলতে আসলে কি বোঝায়? আউটার স্কোর এবং ইনার স্কোর বলতে বোঝায় যে খুব বেশি ক্রিয়েটিভ সে এই ধরনের কাজগুলো করবে, সে সবসময় বিগ পিকচারটা দেখবে, সে বেস্ট প্র্যাকটিসেস না দেখে সে নেক্সট প্র্যাকটিসেস দেখতে চাইবে, যে সামনে আর কি করা যায়, কিউরিয়াস। আর ইনার স্কোর গুলো যদি আমি বলি, ইনার স্কোর হচ্ছে সেইগুলো যেগুলো আসলে কম ক্রিয়েটিভ মানুষ আসলে কি করে, অর্থাৎ সরি আমি একটু কেশে নিচ্ছি। আচ্ছা, সো যারা কম ক্রিয়েটিভ তাদের মধ্যে এই বিহেভিয়ারাল ট্রেটস গুলো আপনি পাবেন। সে বেস্ট প্র্যাকটিসেস এর দিকে মনোযোগ দিবে, অর্থাৎ যে ক্রিয়েটিভ না অথবা ক্রিয়েটিভ কম, সে বলবে যে ভাই আমি তো এই অমুক অর্গানাইজেশনে কাজ করি, এখানকার বেস্ট প্র্যাকটিসেস কোনগুলো আমি সেটা দেখতে চাই। আর ক্রিয়েটিভ যে, সে বলবে যে ভাই যা আছে তো আছে, আমরা এই প্রজেক্টে বা এই অ্যাসাইনমেন্টে অন্য কোনোভাবে করতে চাই কিনা সেটা দেখি। যেমন উড ইট বি কুল ইফ বলে সে একটা আইডিয়া দিবে, যে ক্রিয়েটিভ লিডার। আর যে কম ক্রিয়েটিভ সে এই ধরনের কথাবার্তা বলবে। খুব যদি একটা এক্সাম্পল দেই, আমরা যদি এমন একটা অনুষ্ঠানের আয়োজন করি আজকের দিনে, যে অনুষ্ঠানটা জেনারেলি একটা ফ্যামিলিতে অথবা একটা অর্গানাইজেশনে আগে হয় নাই, এবং সেখানে ভুল করার সুযোগ আছে, যেমন ইন্টারনাল স্টেক হোল্ডার। আমরা খুব সহজে ধরেন একটা বিয়ে বাড়ির কথা ধরতে পারি। যেমন ধরেন একটা বড় বিয়ে হচ্ছে, একটা পরিবারের প্রথমবারের মতো একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, অর্থাৎ একটা জেনারেশনের প্রথমবারের মতো একটা বিয়ে। সেই বিয়ের আয়োজনটা করার জন্য একজন লিডারকে অ্যাপয়েন্ট করা হবে। অবশ্যই কাজিন বা যার বিয়ে হচ্ছে তার কাজিনদের মধ্যে থেকে একজনকে দায়িত্ব দেওয়া হবে যে ইউ টেক দ্য লিডারশিপ রোল। সেইখানে দেখবেন এই ক্রিয়েটিভ লিডাররাই আসলে খুব ভালো হবে। কেন? সেখানে আসলে নতুন নতুন আইডিয়া বা নতুন কি করা যায় সেটা আসলে খুব এফেক্টিভলি কাজ করে। এই জিনিসটা কিন্তু R&D রিলেটেড যদি প্রজেক্ট হয় বা সেখানে কোনো অ্যাসাইনমেন্ট হয়, সেখানে কিন্তু আপনার অলওয়েজ ক্রিয়েটিভ লিডার লাগবে, বিকজ হি উইল বি লার্নিং ফোকাসড এবং দেয়ার উইল বি আ লট অফ কনসেপচুয়াল থিঙ্কিং। সো আমরা পরেরটাতে আসলে যাই, অ্যাসার্টিভনেস, যেটা আমরা অনেকেই আসলে এই ধরনের লোকজন আমাদের আগের জেনারেশনে খুব দেখতে পাই, বিশেষত দাদাদের মধ্যে, অনেকে চাচা মামাদের মধ্যেও আমরা এটা দেখে থাকবো যে উনি খুব মুখের উপর কথা বলে দেয়। তো এই ধরনের লিডারও কিন্তু আমাদের দরকার আছে। কেমন? সেটা কোথায় দরকার? যে ডিসাইসিভনেস, ইনফ্লুয়েন্সিং আদার্স এন্ড ডিরেক্টিং আদার্স। ধরেন একটা অর্গানাইজেশন এমন একটা জায়গায় আছে, যে এই জায়গাটাতে অনেকদিন ধরে মোটামুটি একটা ভালো পজিশনে চলে আসছে, এবং যেটা আমরা বলি, একটু র ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যে বলে না যে এই অর্গানাইজেশন এতদিন ধরে এত ভালো চলছে, এখন এসে ভাই এদের চর্বি জমে গেছে, এরা আসলে ভালো মতো কাজ করছে না। সো ওদের পিপলরাও যথেষ্ট ভালো আছে, খুবই মোটিভেটেড আছে, কিন্তু তারা বিভিন্ন কাজকর্মগুলোতে আর আগের মতো সাকসেসফুল হচ্ছে না। তখন আসলে সেখানে একজন অ্যাসার্টিভ লিডারকে নিয়ে আসতে হয়। হি উইল বি ডিসাইসিভ, হি উইল বি ইনফ্লুয়েন্সিং আদার। আমি যদি এই আউটার স্কোর গুলো বলি, যে মোর অ্যাসার্টিভ লিডার কি করবে, দে উইল বি ক্লিয়ার অ্যান্ড এক্সপ্লিসিট, ডিরেক্ট অ্যান্ড ক্যান্ডিড, অ্যান্ড ক্রিয়েট এ সেন্স অফ আর্জেন্সি। তার মানে আমরা আসলেই বুঝতে পারি, যদি আপনার একটা প্রজেক্ট থাকে, যে প্রজেক্টে একটা টাইম লাইন আছে, এবং সেই টাইম লাইনটা আপনি যদি ফিল আপ করতে না পারেন, তাহলে আপনার অর্গানাইজেশন এবং আপনার টিম অ্যাজ এ হোল ক্ষতিগ্রস্ত হবে। তখন সেখানে একজন অ্যাসার্টিভ লিডার লাগবে, অথবা আপনার ওখানে যে লিডার আছে তার যদি ন্যাচারাল সেলফ অন্য কিছু হয়, তাকে তখন নিজেকে অ্যাডজাস্ট করে অ্যাসার্টিভিটিতে চলে যেতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। সো হি নিডস টু টেক চার্জ। এবং দেখেন, অ্যাসার্টিভ হওয়ার একটা বড় জিনিস হচ্ছে হি সেইজ নো। এখানে আমি একটু পজ দিয়ে আপনাদেরকে অ্যাসার্টিভ কমিউনিকেশনের ব্যাপারে একটু নলেজ শেয়ারিং করব।
আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের উপমহাদেশে, বারবার উপমহাদেশের কথা বলবো কেননা আসলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং এই বেল্টের লোকজনের মধ্যে কিছু কমন নেচার বা কমন ট্রেটস আছে। সেটা হচ্ছে আমরা সবসময় বিইং পোলাইট এবং বিইং অ্যাসার্টিভ কে দুইটার কন্ট্রাডিক্টরি মনে করি। আসলে অ্যাসার্টিভ হওয়া কিন্তু কাউকে আঘাত করে কোনো কিছু বলা না। অ্যাসার্টিভ হওয়া হচ্ছে আমার যে নিড, আমার যে কোয়েশ্চেন, আমার মনের মধ্যে যে কোয়েশ্চেন আছে, আমার যে কনসেপ্টটা আমার ক্লিয়ার হয়নি সেটা রেসপেক্টফুলি উল্লেখ করা। যেমন ধরেন বিইং অ্যাসার্টিভ বলতে আমরা কি বুঝাই, যেটাকে আমরা বিইং পোলাইটের সাথে গুলিয়ে ফেলি। ধরেন একজন নিউ জয়নার, তাকে খুব ভালো প্রোফাইল দেখে নেওয়া হয়েছে, তার রেজাল্ট খুব ভালো। এখন সামহাও তার যে লিডার বা তার যে নিউ কলিগসরা, তার যেহেতু রেজাল্ট খুব ভালো অথবা তার ইন্টারভিউ খুব ভালো হয়েছে, হি ইজ এ ভেরি গুড গাই, হি ইজ এ ভেরি গুড লার্নার, তখন তাকে যখন কোনো কিছু বলছে, এখন সামহাও এই নিউ জয়নার সেটা বুঝতে পারছে না, কিন্তু সে তখন মনে মনে ভাবে যে সবাই তো ভাবছে যে আসলে আমি বুঝে ফেলছি, এখন আমি যদি বলি যে আমি বুঝি না, এটা কেমন হলো যেন, এটা বলাটা ঠিক হবে না। এই যে এই পার্টিকুলার জিনিসটা, এটা হচ্ছে নট বিইং অ্যাসার্টিভ, এবং সে মনে করে যে আমি যদি এখন বলি তাহলে জিনিসটা ইম্পোলাইট হবে। যেমন কেউ হয়তো বলবে, আরে তুমি এটা বুঝো না, না ইউ আর জোকিং, ইউ মাস্ট হ্যাভ আন্ডারস্টুড দিস। তখনও তাকে বলতে হবে যে না, ইউ হ্যাভ আ হাই এক্সপেকটেশন ফ্রম মি, আই নিড টু ফুলফিল দিস, আই নিড টু অ্যাকমপ্লিশ দিস, সো আমি এই জিনিসটা বুঝিনি, আমাকে দয়া করে আরেকবার বুঝাবেন। সো বিইং অ্যাসার্টিভ is not only a trait a leader needs, it is needed by everybody. এবং দৈনন্দিন জীবনে যে কোনো রিলেশনশিপে, যে কোনো সিচুয়েশনে আমাদেরকে অ্যাসার্টিভ হতে হবে। সে অ্যাসার্টিভ যদি আমরা ন্যাচারালি নাও হই, তবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের অ্যাসার্টিভিটিটাকে নিজের মধ্যে অ্যাডপ্ট করতে হবে। আর এই যে অ্যাসার্টিভ যে লিডার, সে যখন কোনো একটা জায়গায় আসবে, ধরেন একটা প্রজেক্টের সে একটা সলিউশন বের করেছে, সে এসেই যখন একটা টিম মিটিং করবে, ধরেন কিক অফ মিটিং, তখন সবাইকে সে বলবে, ভাই দিস ইজ দ্য বেস্ট সলিউশন, উই আর গোয়িং টু অ্যাচিভ ইট, কি কি লাগবে বলেন, আমি সবাইকে সাপোর্ট করব, আমাদের কিন্তু টাইমলাইন মিস করা যাবে না। সো দিস ইজ দ্য ওয়ে হাউ এ অ্যাসার্টিভ লিডার উইল টক। আর অন্যদিকে যে অ্যাসার্টিভ না, সে শুরুতে এসে তার টিম মেম্বারকে কিক অফ মিটিং এ কি বলবে, ভাই আপনারা কি মনে করেন কিভাবে এই কাজটা করা যায়, ইজ মোর ডেমোক্রেটিক কাইন্ড অফ, সবার থেকে অপিনিয়ন নিবে, অপিনিয়ন নিয়ে দেখবে, সেখান থেকে তার যে সলিউশন আছে সেটাকে একটু অ্যাডজাস্ট করবে, এই কাজগুলো সে করবে। এবং এইখানে দেখেন সে এটা কিন্তু নেগেটিভ না, আমি আরেকটু বলি, আমরা যে আউটার স্কোর এবং ইনার স্কোর বলছি, এটা কিন্তু নেগেটিভিটি হিসেবে দেখাচ্ছি না। আমরা যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে যখন বেশি অ্যাসার্টিভ হবে তখন সে এই আউটার স্কোরের জিনিসগুলো প্র্যাকটিস করবে, আর কোথাও যদি তাকে লেস অ্যাসার্টিভ হতে হয় তখন তাহলে এই কাজগুলো করবে। ঠিক আছে, কিরকম আমি আরো একটু উদাহরণ দিই। ধরেন আপনি যখন বললেন দিস ইজ দ্য বেস্ট সলিউশন, আপনার টিম মেম্বারদের মধ্যে এমন কিছু লোক থাকতে পারে যারা খুবই এক্সপার্ট, আপনার সমান বা আপনার চেয়ে বেশি টেকনিক্যাল এক্সপার্ট হতে পারে, তারা তখন আপনার সলিউশনকে ধরেন চ্যালেঞ্জ করা শুরু করলো, কিন্তু আপনি বললেন না আমি এখান থেকে নড়বো না, আপনি নো বলছেন। তো একটা জায়গায় গিয়ে কিন্তু টাই ব্রেক করতে হবে, কারণ একটা স্টেলমেট সিচুয়েশন হয়। ওই স্টেলমেট সিচুয়েশনে গেলে আপনাকে তখন এখান থেকে ধীরে ধীরে এখানে আসতে হবে, আপনাকে তখন অন্যদের সাথে কোলাবোরেট করতে হবে, একটু ডেমোক্রেটিক হতে হবে। আমার মনে হয় অ্যাসার্টিভ লিডারের উদাহরণ আমি খুঁজবো না, অ্যাসার্টিভ লিডার আসলে আমাদের দৈনন্দিন জীবনে বলতে বললে হয়তো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে থেকে কেউ একজনের কথা আমরা বলে দিতে পারি, অ্যাসার্টিভ লিডার ইজ কোয়াইট কমন, সো আই উইল নট গো দেয়ার, মানে আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি না। এবার আসি ড্রাইভাররা কিরকম হয়। সো এইখানে যারা ড্রাইভারদের আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। ড্রাইভারদের কাজ হচ্ছে যে আসলে ড্রাইভার এজ এ লিডার, তারা আসলে দে উইল ড্রাইভ থিংস। আগেরটার সাথে অনেকের হয়তো মনে হতে পারে যে অ্যাসার্টিভ আর ড্রাইভারের মধ্যে আসলে ব্যাপারটা পার্থক্যটা কোথায়। অ্যাসার্টিভ হচ্ছে সে ওই জিনিসগুলো ক্লিয়ারলি কমিউনিকেট করবে এবং এক্সপেক্ট করবে যে তার টিম মেম্বাররা ওই অনুযায়ী কথা বলবে বা কাজ করবে। আর ড্রাইভার হচ্ছে সে নিজে দৌড়াতে থাকবে সামনে এবং সবাইকে নিয়ে বলবে যে ভাই এইটা এভাবে করতে হবে, আই উইল হেল্প ইউ, আমি সবার আগে থাকবো, চলো এটা করি। এবং সে সবার মধ্যে একটা ইন্টারনাল আর্জেন্সি তৈরি করবে। দেখেন আগের পেজও কিন্তু সেন্স অফ আর্জেন্সি ব্যাপারটা ছিল, এখানে সে এটা করবে ইন্টারনালি, অর্থাৎ তার টিম মেম্বারদের মধ্যে।
অর্থাৎ সে এক্সটার্নাল স্টেক হোল্ডার যার কাছে এই প্রজেক্টে ডেলিভারি করবে তার মধ্যে সে আর্জেন্সি ঢুকাবে না। আর এরা দেখবেন যে কোনো কারণে সেটব্যাক হলে সেখান থেকে গেট ব্যাক করতে পারে, বাউন্স ব্যাক করতে পারে, এবং তারা খুবই কম্পিটিটিভ হয় এবং তারা টাইমলাইন ধরার জন্য রিলেন্টলেস পারসুইটে থাকে। এবং এদের একটা ট্রেড হচ্ছে, আপনি যদি হাইলাইট করতে বলি, তাদের মধ্যে খুবই এনার্জি থাকবে, রেজাল্ট ফোকাস, তাদের রেজাল্ট লাগবে। আপনি এই ধরনের লিডারের কাছে গিয়ে যদি বলেন যে ভাই এই বছর তো আমি খুব ভালো কাজ করছি, তখন সে বলবে যে কি করছেন দেখান। তা আমরা এটা গোল সেটিং এর ব্যাপারটাতে গেলে আসবো, যে গোলের ব্যাপারটা কিরকম, গোল কিভাবে সেট করতে, সেই ব্যাপারটাতে আমরা আসবো। সো সে এই ধরনের কথাবার্তাগুলো বলবে। আর ইনার স্কোর যদি বলি, অর্থাৎ যারা কম ড্রাইভ আর অ্যাজ এ লিডার, অথবা যখন আপনার ট্রেডকে অ্যাডজাস্ট করতে হবে তখন আপনি স্টেডি চলবেন, আপনি 1% বেটার এভরিডে, আস্তে আস্তে করে উন্নতি করে এই জিনিসগুলো আপনি বলবেন। এরপরে আমরা আসি ডিপেন্ডেবিলিটিতে। ডিপেন্ডেবিলিটি আমরা যেটা বলেছিলাম, এইখানে একটা এক্সপেক্টাম ছিল যেটা ছিল ক্রিয়েটিভিটি, এটা ঠিক উল্টো জায়গায় আছে। কিন্তু এরা হচ্ছে রিলায়েবল অ্যাজ এ লিডার, অর্গানাইজিং অ্যান্ড প্রায়োরিটাইজিং, অ্যানালাইসিস অ্যান্ড প্রবলেম সলভিং। এরা দেখবেন একটা লিস্ট তৈরি করে, স্পেন্ডস টাইম প্ল্যানিং, অনেকক্ষণ ধরে প্ল্যান করবে, অ্যান্ড অফকোর্স প্ল্যানিং ইজ নট এ ব্যাড থিং টু ডু। একটা এই অ্যানালাইসিস প্যারালাইসিস ব্যাপারটা আছে, ওই পর্যায়ে অবশ্য না গেলে ইটস এ ভেরি গুড থিং টু ডু। গেট থিংস ডান, অ্যাপ্রোচেস ওয়ার্ক মেথডিক্যালি, এগুলো খুবই কমন জিনিস, আপনারা বুঝতে পারছেন। আসছে লট অফ কোয়েশ্চেন, রিভিউস ডেটা অ্যান্ড ডেলিভার্স উইথ অ্যাকিউরেসি। সো এর যদি আপনি 5 লাইন বলেন এই ধরনের লিডারের, ডিপেন্ডেবল লিডারের, সে বলবে আই এগ্রি, উই নিড টু টেক আওয়ার টাইম টু ডু দ্য অ্যানালাইসিস। এ কিন্তু সবসময় আগে অ্যানালাইসিস করবে এবং এই যে এই ডেটা নিয়েও কাজ করে খুব কেমন। আর এর যে উল্টো দিকে, যখন সে কম ডিপেন্ডেবল হবে তখন সে এই ধরনের 5 লাইনগুলো ইউজ করবে, যে উই ক্যান গেট দিস ডান ফাস্ট। সাপোর্টিভনেস, এটা হচ্ছে এইখানে দেখবেন এদের যা ট্রেড, সেটা হচ্ছে তারা অন্যদেরকে মোটিভেট করে, ডেভেলপিং রিলেশনশিপস অ্যান্ড টিমওয়ার্ক। আর এদের সবসময় 5 লাইন থাকে, হাউ ক্যান আই হেল্প ইউ, সাপোর্টিভ। সো আর ইনার স্কোর যদি আমি এখানে যাই, ইনার স্কোর এবং আউটার স্কোরে দেখবেন এমপ্যাথি, ওরা অন্যদের নিডটা চিন্তা ভাবনা করে এবং তাদের জেনুইন ইন্টারেস্ট শো করে। এবং সাপোর্টিভ যারা লিডার, দে আর ভেরি গুড লিসেনার ইনস্টিংটিভলি, রাইট? আর যখন কেউ সাপোর্টিভ হয় না, তখন সে এই ধরনের ওয়ার্ডগুলো বা এই ধরনের 5 লাইন সে ইউজ করবে, যে হিয়ার ইজ হোয়াট ইউ নিড টু ডু। অর্থাৎ আপনাকে এসে একটা টার্গেট দিয়ে বলবে, টার্গেট নিয়ে কাজ করেন। কিন্তু অন্যদিকে এই যে সাপোর্টিভ লিডাররা সময় দেন, সময় দিয়ে কথাগুলো শোনেন এবং উনি সেটা ফ্যাসিলিটেট করেন। অ্যাডাপ্টেবিলিটিতে যদি যাই, অ্যাডাপ্টেবল হচ্ছে যে আসলে যে কোনো পরিস্থিতিতে নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারে। এরা ফ্লেক্সিবল হয় এবং স্ট্রেস টলারেন্স থাকে এবং সেলফ রিলায়েন্স থাকে অনেকটুকু। এবং সে এই ধরনের কথাবার্তাগুলো বলবে যে হোয়াট এভার দ্য চ্যালেঞ্জেস আর, ইট উইল বি অল ফাইন ইন দ্য এন্ড। এবং এরা দেখবেন যেতে অ্যাডাপ্টেবল, দে ক্যান হ্যান্ডেল নিউ সিচুয়েশনস। ধরেন হঠাৎ করে একটা সারপ্রাইজ আসলো, অন্যান্য লিডাররা ধরেন এইসব ক্ষেত্রে হঠাৎ করে অবাক হয়ে যাবে এবং কি করবে বুঝতে পারছে না, প্যানিক ক্রিয়েট করবে। কিন্তু অ্যাডাপ্টেবল লিডার যদি হয়, তখন সে এখানে নিউ সিচুয়েশন গুলোকে খুবই দারুণভাবে হ্যান্ডেল করবে। তাহলে আমরা অ্যাডাপ্টেবল লিডারের কথা যদি বলি, এই ধরনের লিডার আসলে প্রয়োজন হবে সেই ধরনের প্রজেক্ট অথবা অ্যাসাইনমেন্টে যেখানে অনেক চেঞ্জ আসবে, যেখানে অনেক রিস্ক আছে এবং হঠাৎ হঠাৎ করে কোর্স অফ অ্যাকশন চেঞ্জ হয়ে যাবে এবং সেখানে অ্যাডজাস্ট করার প্রয়োজন হবে। সো এইসব ক্ষেত্রে এই ধরনের লিডারদের খুবই প্রয়োজন থাকে। এবং ইনার স্কোরে হচ্ছে যে উল্টোটাই, এটা এখানে নেগেটিভলি হিসেবে দেখানো হয়েছে। আচ্ছা, তো এখন এখানে যারা অ্যাডাপ্টেবল না, তারা কিন্তু আসলে পারফেকশনিস্ট হয়। অর্থাৎ সে কোনো কিছু অ্যাডজাস্ট করতে চায় না। যখন সে চেঞ্জ আসে তখন সে বলে যে না, আমি তো শুরু করেছিলাম এইভাবে, এখানে আমি চেঞ্জ কিভাবে অ্যাকোমোডেট করব। সে তখন বলবে যে না, আমি প্রসেসটাকে কন্ট্রোল করতে চাই। সো এইবার আমি যদি জাস্ট সামারিটা আমি করে দিচ্ছি, এই হচ্ছে এটার বিপরীত স্পেকট্রামে ক্রিয়েটিভিটির এগেনস্টে থাকবে ডিপেন্ডেবিলিটি, অ্যাসার্টিভনেস এর উল্টো দিকে হবে সাপোর্টিভনেস, এবং ড্রাইভের এগেনস্টে থাকবে, এগেনস্টে না উল্টো দিকে থাকবে অ্যাডাপ্টেবিলিটি। এখন
আপনারা কি মনে মনে কোথাও চিন্তা করছেন যে আপনারা ব্যক্তিগতভাবে এগুলোর কিছু এক্সারসাইজ থাকে যেগুলো আমরা আলাদা করে পরবর্তীতে করতে পারি, ইটস নট পার্ট অফ দিস ওয়েবিনার শিওরলি। যেমন এগুলোর কিছু অ্যাসেসমেন্ট থাকে, অ্যাসেসমেন্ট করে দেখবেন আপনি প্রাইমারিলি সম্ভবত ক্রিয়েটিভ এবং অ্যাডাপ্টেবল, অথবা আপনি হয়তো সাপোর্টিভ এবং ডিপেন্ডেবল, বাকি চারটা স্পেকট্রাম আপনার খুবই কম। তাহলে কোনো একটা সিচুয়েশনে, যেমন ধরেন আপনি সাপোর্টিভ এবং আপনি ডিপেন্ডেবল, কিন্তু আপনি সামহাও আপনার অর্গানাইজেশনে বা আপনার ওয়ার্ক লাইফে, বিজনেসে এমন একটা অ্যাসাইনমেন্ট পেলেন বা এমন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন যেখানে অনেক চেঞ্জ আসবে, যেখানে আপনাকে চেঞ্জগুলোকে অ্যাকোমোডেট করা লাগবে, নতুন সিচুয়েশন হ্যান্ডেল করা লাগবে। তাহলে আপনাকে বুঝতে হবে কিভাবে আমি নিজেকে অ্যাডাপ্টেবল বানাবো। কেননা আমি ন্যাচারালি অ্যাডাপ্টেবল না, আমি চেঞ্জ দেখলেই আমি পালিয়ে যাওয়ার চেষ্টা করি যে কেন চেঞ্জ হচ্ছে, কেন আই রিয়েলি ডু নট ওয়ান্ট এনি চেঞ্জ। কারেক্ট? আর ধরেন আপনি মোটেও ক্রিয়েটিভ না, কিন্তু আপনি একটা গবেষণার মধ্যে ঢুকে পড়লেন, বা আপনার নিজের একটা স্বপ্ন যে আমি এটা গবেষণা করে বের করবো, বা কেউ পিএইচডি তে গেছে। So if someone is not naturally creative, he will really struggle to do any sort of research and everything. Correct? So আমরা আবারও বলছি, আমরা যদি সামারিটা করি, সেটা হচ্ছে সামারিটাতে গিয়ে আমি আবার পিছনে স্লাইডটাতে আসি। এই যে আমরা যে 6টা ফ্যাক্টরের মডেল দিলাম, এটা ইন্ডিকেশন অফ প্রেফারেন্স, এবং আমরা আমাদের বিহেভিয়ারে ফ্লেক্সিবল হতে পারি। এবং খেয়াল রাখতে হবে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, উই আর কম্বিনেশন অফ প্রেফারেন্সেস। যেটা বললাম, আমাদের মধ্যে হয়তো 2টা গুণাবলী থাকে ন্যাচারালি, বাকি 4টা থাকে না। যে কারো 2টা থাকে, অন্যগুলো অল্প অল্প করে থাকে। সো এই যে উই মাস্ট নট লেভেল পিপল, এবং উই মাস্ট নট লেভেল আওয়ারসেলভস অ্যাজ ওয়েল। So leaders must diagnose, then adapt their behavioral preferences to those they wish to partner more effectively with. অর্থাৎ আমাদের প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা রিলেশনশিপে, আবারও বলছি, ইট অ্যাপ্লাইজ টু ইয়োর ফ্যামিলি লাইফ অ্যাজ ওয়েল। যেমন আমি যেটা বলছি যে আপনি সাপোর্টিভ না ন্যাচারালি, সামহাও আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এরকম যে আপনি আপনার ফ্যামিলি শুরু করার আগ পর্যন্ত মোটেও সাপোর্টিভ না, আপনি খুবই অ্যাসার্টিভ এবং আপনি ড্রাইভ করেন যে কোনো কিছু, কিন্তু সামহাও আপনার মধ্যে সাপোর্টিভিটি নাই। কিন্তু সাপোর্টিভনেস ইজ সামথিং দ্যাট ইজ নিডেড ইন ইউর ফ্যামিলি লাইফ। সাপোর্টিভনেসের আমি খুব কুইকলি যদি যাই, এই যে সাপোর্টিভের ইয়াটাতে চলে যাই, এখানে যদি আমরা যাই, দেখবেন এমপ্যাথি থাকতে হবে, ফিলস নিডস অফ আদার্স। এখন আপনি যদি খুবই হইচই করে সারাক্ষণ বন্ধুদের সাথে বা অন্যান্যদের সাথে ঘুরে বেড়ান, আপনার ফ্যামিলি লাইফে আপনি আপনার স্পাউস, আপনার কিডস, এদের ব্যাপারে আপনার জেনুইন ইন্টারেস্ট না থাকে, আপনি তাদেরকে লিসেন করেন না, আপনি তাদেরকে ফ্যাসিলিটেট করেন না, even though you have a good spouse and you have a good setup, you have a good work life, you will not be very successful in your family life. There will be always some sort of issues there. So that's why you need to adjust yourself. কেমন? এটা খুবই দরকার। এবং নিজেকে কখনো আমরা লেভেল করে ফেলবো না যে না আমরা এরকম, আমি এরকম, ভাই আমি নিজেকে এটা চেঞ্জ করতে পারি না। আজকের পৃথিবীতে এই ধরনের কথাবার্তা যারা বলে তাদেরকে নিয়ে আসলে খুব বেশি এগোনো যায় না। মানুষ ফ্লেক্সিবিলিটি চায়, এবং কি আপনারা ইন্টারভিউগুলোর প্রিপারেশনের সময় দেখবেন যে তারা পার্টিকুলার কিছু কোয়েশ্চেন করে, যে দেখার জন্য আপনার ন্যাচারাল টেন্ডেন্সি কোন দিকে, এবং সেখানকার থেকে বের হয়ে আপনি নিজেকে অন্যভাবে আপনি এই জিনিসগুলো টেক কেয়ার করতে পারেন কিনা সেটা কিন্তু আপনাকে দেখা হয়। সো দিস ইজ এ পার্ট অফ ইউর ইন্টারভিউ প্রিপারেশন অ্যাজ ওয়েল, দ্যাট হাউ ডু ইউ রিপ্রেজেন্ট ইউরসেলফ ইন ফ্রন্ট অফ দিস ইন্টারভিউ। ওকে, খুবই গুরুত্বপূর্ণ এটা। আরেকজন মনে হয় ঠিক আছে, মিউট হয়েছে। এখন আমরা একটু আগের জায়গাটাতে আসি। এই 2টা স্লাইডে আমি যেটা বলছিলাম, এই যে লিডারশিপ ব্যাপারটা, এগুলো আমি কথাবার্তা আসলে অলরেডি বলে ফেলেছি। যেমন কোনো একটা টার্গেট যদি আমার অ্যাচিভ করতে হয়, এই টাস্কটা আমার কমপ্লিট করতে হবে, অ্যাকমপ্লিশ করতে হবে, তাহলে সবচেয়ে বেস্ট ফিটেড লিডার হচ্ছে ডিপেন্ডেবল লিডার। এর চেয়ে একটু কম হচ্ছে ড্রাইভার, এরপরে অ্যাসার্টিভ। আর যতই আমরা এদিকে যাব স্পেকট্রামের, এদিক দিয়ে দেখবো যে ফোকাস অন পিপল। অর্থাৎ কোনো একটা কাজ, যেমন ধরেন একটা অর্গানাইজেশনে একটা ট্রান্সফরমেশন চলছে, হুইচ ইজ কাইন্ড অফ ইন ইন্টারনাল অ্যান্ড নট ভেরি মাচ ক্রিটিক্যাল। এটার জন্য বাইরের কোনো কাস্টমারকে আমার জবাবদিহি করতে হবে না। তাহলে সেক্ষেত্রে আমাকে এই প্রজেক্টটা, ইন্টারনাল অর্গানাইজেশনাল প্রজেক্টটা এমনভাবে শেষ করতে হবে যেন আমরা
পিপলকে ডিসস্যাটিসফাই না করি, তাহলে সেক্ষেত্রে উই শুড অ্যাপয়েন্ট সামন হু ইজ ভেরি মাচ সাপোর্টিভ, অর্থাৎ সে পিপলকে আনহ্যাপি না করে ওই টাস্কটা কমপ্লিট করে আসতে পারবে। সো দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ অ্যাডজাস্ট ইট। কুইকলি যদি যাই, এখন যদি ফ্লেক্সিবিলিটির কথা বলি, যে যত বেশি আমার নতুন আইডিয়াকে আমি অ্যাকোমোডেট করতে পারবো, যে যদি আমি একটা R&D প্রজেক্ট হয় বা ফার্স্ট টাইম কোনো কিছু একটা করছি, সেখানে যদি আমার দরকার হয় তখন আমার এই ধরনের লিডার লাগবে, অ্যাডাপ্টেবল লিডার, ক্রিয়েটিভ লিডার। আর যদি আমি মনে করি যে না আমার এই গোলটা অ্যাচিভ করা লাগবে, সেখানে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না, দেন এগেইন the sequence will be this: driver leader would be a very preferred one, then dependable leader, assertive, and likewise. এই ছিল আমার প্রথম অংশ। আমরা যদি কুইকলি শুরুতে বলি, আমাদের লিডারশিপের ডান পাশে যে দুটো অংশ ছিল, একটা ছিল লিডারশিপ প্রেফারেন্সেস। সো আমরা এটা টেক ওয়েতে বললাম। খুব কুইকলি বলি, আমাদের ন্যাচারাল কিছু টেন্ডেন্সি আছে, এই টেন্ডেন্সি গুলো থেকে আমাদের নিজেদেরকে আগে বুঝতে হবে যে আমি ন্যাচারালি কিরকম। সেটা বোঝার পরে সেটাকে আমি আমার স্ট্রেংথ ধরে নিব। কিন্তু প্রত্যেকটা সিচুয়েশন এবং প্রত্যেকটা রিলেশনশিপ, কেমন সিচুয়েশন এবং রিলেশনশিপ কথাটা কেন বললাম? সিচুয়েশন হচ্ছে আসলে সময়, আর রিলেশনশিপ হচ্ছে সময় এবং অবস্থান। হ্যাঁ, ওই যে স্থানকাল পাত্রের ব্যাপার যেটা বলছিলাম। সো সেখানকার সাথে সিচুয়েশন এবং রিলেশনশিপ ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। সো প্রত্যেকটা সিচুয়েশন এবং প্রত্যেকটা রিলেশনশিপে আমাদের যে ন্যাচারাল যে লিডারশিপ প্রেফারেন্সেস, সেটাকে আমি ওই সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট করে নিব, অ্যাডজাস্ট করার চেষ্টা করতে হবে। এবং দিস ইজ এ কনস্ট্যান্ট স্ট্রাগল উই নিড টু টেক। এই সেকশনের জন্য আপনাদের কোনো রিফ্লেকশন থাকলে বলবেন। আর নাও আচ্ছা, একটা প্রশ্ন আসছে, ক্যান 6 ট্রেট কোএক্সিস্ট? 6 ট্রেটস আসলে কোএক্সিস্ট অবশ্যই করবে। ওই আপনি যে অ্যাসেসমেন্ট গুলোর কথা আমি বলছিলাম, সেই অ্যাসেসমেন্ট গুলো যদি করেন, এই ধরনের একটা আছে, আমি করেছিলাম। আমার রেটিং শেয়ার করি সবার সাথে, তার আমি তো নাম্বার গুলো শেয়ার করছি না। আমার মধ্যে ধরেন সাপোর্টিভনেস একটা বড় অংশ আছে। ধরেন জিনিসগুলো এরকম করে আসে, ছয়টার মধ্যে ধরেন একটা 35%, আরেকটা 30%, আর বাকিগুলো ধরেন 10-15 এরকম করে হয়। কিন্তু খুব কম লোকই পাবেন যাদের আসলে 6টা 16.67% করে আছে। না, ইটস নট পসিবল। যদি করে থাকে তাহলে সে আসলে মাস্টার, এবং হয়তো সে খুব ভালোভাবে লিডারশিপের ব্যাপারটা মাস্টারি করছে, অথবা তার মধ্যে হিপোক্রেসি আছে। 6 ট্রেটস আসলে কোএক্সিস্ট করা কোনোভাবেই সম্ভব না যে সে ইকুয়ালি 6টাই প্র্যাকটিস করতে পারবে। এরপরে আমরা শুরুতে যে 4টা কোয়াড্রেন্ট দেখিয়েছিলাম, উপরে ডান পাশে ছিল লিডারশিপ প্রেফারেন্সেস, এরপরে উপরে ডান পাশে লিডিং ইয়োরসেলফের দ্বিতীয় আইটেমটা ছিল সিচুয়েশনাল লিডারশিপ। আমরা এতক্ষণ ধরে কাইন্ড অফ এটাই বলছি, কিন্তু যে প্রতিটা সিচুয়েশনে আমার ন্যাচারাল যে টেন্ডেন্সি সেটাকে অ্যাডজাস্ট করতে হবে, সেটা তো নিজের সাথে। এরপর চলুন দেখা যাক আমরা আসলে প্রতিটা সিচুয়েশনে লিডারশিপ যে অ্যাডজাস্ট করব, সেখানে কি কি কাজ আছে, আমরা কিভাবে করব। এখানে একটা থিওরি আছে, এটাকে আপনারা SL2 দিয়ে, ওই যে রোমান সংখ্যায় 2 লিখবেন, SL ক্যাপিটাল 2 দিয়ে দিলে ইন্টারনেটে বেশ কিছু মেটেরিয়াল পাবেন, ফ্রি মেটেরিয়াল। তো আমাদের সিচুয়েশনাল লিডারশিপে 3টা কাজ করতে হয়। আমাদের গোল সেট করতে হয়, এরপরে আমাদের ডায়াগনোসিস করতে হয়। ডায়াগনোসিস বলতে কি, আমরা যেটা বলছি, আমি যাকে লিড করছি, আমার যে টিম মেম্বার, তাকে আমার ডায়াগনোস করতে হবে যে তার ডেভেলপমেন্ট কতটুকু, সে কিরকম লোক, তার জন্য আমার যে লিডারশিপ প্রেফারেন্স সেখানে কি চেঞ্জ আনতে হবে। এরপরে ওর যে ক্যারেক্টারিস্টিক সেটা বুঝে সেই অনুযায়ী আমার লিডারশিপ স্টাইলটাকে আমার ম্যাচ করাতে হবে। সো আমি খুব বেশি সময় গোল সেটিং এর উপরে নিব না, যেহেতু গোল সেটিং এটা খুবই স্ট্যান্ডার্ড জিনিস। আপনারা যারা কাজ করছেন আমাকে দয়া করে জানাবেন, এই যে স্মার্ট গোল বলতে একটা বস্তু আছে, যে গোলগুলোকে স্মার্ট হইতে হয়, স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড। একটু হাত তুলবেন রিয়েক্ট বাটনে যে কারা কারা এটা প্রথমবার শুনছেন স্মার্ট গোলস কথাটা। কেমন? ডু নট ফিল শাই, বি অ্যাসার্টিভ। তাহলে আমরা এখানে খুব কুইকলি যাই। আমরা জানি যে গোলগুলোকে স্পেসিফিক হতে হয়, মেজারেবল, এই ওয়ার্ডগুলোর জন্য অনেকে অনেকগুলো শব্দ ইউজ করে, সবসময় যে এই স্পেসিফিক ওয়ার্ডগুলোই ব্যবহার করে তা না। অ্যাচিভেবল, রিলেভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড।
আমি আসলে রাদার স্মার্ট গোল সেট করতে গেলে কি কি টেক্সট বসানো লাগে সেটা আমি একটু দেখি। ওই মেজারেবলটা চেঞ্জ করে কিন্তু আমি এখানে মোটিভেটিং লিখেছি, কেমন? আর মেজারেবলের জায়গায় এখানে ট্র্যাকেবল আসছে। সো দ্যাটস হোয়াট আই সেড ইনিশিয়ালি। তো কিছু কোয়েশ্চেন কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করতে হয়, স্মার্ট গোল আমাদের কেন দরকার? আপনি দেখবেন যে কিছু কিছু লিডার আছে যারা ধরেন আপনাকে খুব বেশি ভালো নাম্বারও দিবে না, আবার খুব কম নাম্বারও দিবে না, কিন্তু একটা অ্যাভারেজ জিনিসপত্র দিয়ে ছেড়ে দিবে, যেটা নিয়ে আপনি আসলে হ্যাপি হতে পারবেন না। সো আপনাদের যাদের ভালো করার ইগারনেস আছে যে আমি অনেক ভালো করবো এই বছর, আমি এক্সট্রা অর্ডিনারি একটা ইম্প্যাক্ট ফেলবো আমার অর্গানাইজেশনে, তখন আপনার কিন্তু আপনার লিডারের সাথে বসে বছরের শুরুতে আপনি যখন গোলগুলো সেট করেন, সেখানে কিন্তু আপনাকে ওয়েল ডিফাইন্ড একটা স্মার্ট গোল রাখতে হবে। স্মার্ট গোল যদি আমরা বলি, সেখানে এই কি কোয়েশ্চেন গুলো রাখতে হবে যে হোয়াট ডাজ এ গুড জব লুক লাইক, এই প্রশ্নটা আপনি করবেন নিজেকে। এবং ইটস অ্যান আউটকাম রিলেটেড টু কোয়ান্টিটি, কোয়ালিটি, চেঞ্জ, কস্ট অ্যান্ড এফিসিয়েন্সি। যেমন আমি একটা গোলের কথা বলি, যেমন ধরুন আপনাদের অর্গানাইজেশনে এমন হতে পারে একটা ইন্টারনাল স্টেক হোল্ডার বা টিম, ইন্টারনাল টিম, অন্য একটা টিম, ধরেন আপনি ফাইন্যান্স অর্গানাইজেশনে আছেন, আর একটা টিম হচ্ছে টেকনোলজি। টেকনোলজি টিম থেকে প্রায় সময় উপরে অর্থাৎ সিইও লেভেলে, সিটিও থেকে সিএফওর এগেনস্টে সিইওর কাছে কমপ্লেন যাচ্ছে যে ফাইন্যান্স অর্গানাইজেশন আসলে ভালো না, ফাইন্যান্স অর্গানাইজেশন খুবই রিজিড এবং তাদের সাথে কাজ করে আমাদের বিজনেসে সমস্যা হচ্ছে এবং উই হ্যাভ প্রুফ ফর ইট। তখন সিএফও যদি তার নিচে যারা কাজ করছে তাদের কাউকে একটা টার্গেট যদি দেয়, অথবা একজন টিম মেম্বার ভলান্টিয়ার করলো যে স্যার আই উইল টেক দিস অপরচুনিটি ইন 2024, আমি টেকনোলজি এবং আমাদের যারা ইন্টারনাল স্টেক হোল্ডার আছে তাদের পারসেপশন চেঞ্জ করব। এই যে গোলটা পারসেপশন চেঞ্জ করব, এখন এটা কিন্তু একটা মেজারেবল হইতে হবে, তাই না? আমি এটাকে গুনবো কি করে? আমি যদি বছর শেষে বলে যে হ্যাঁ আমি নিশ্চিত যে এই বছর 2024-এর শেষে কি আপনি বললেন যে আমি নিশ্চিত যে আমাদের ব্যাপারে খুব পজিটিভ, এখন লাঞ্চে টাঞ্চে গেলে আমরা খুব শুনতে পাচ্ছি সবাই আর আগের মতো অভিযোগ করে না, কিন্তু আপনি কি রিয়েলি আপনার লিডারের সামনে সেটা দেখাতে পারবেন যে হোয়াট ইউ ডিড? অথবা এটা মেজার যদি আপনি করতে না পারেন, আপনি যদি ট্র্যাক করতে না পারেন, যেমন ধরেন আপনি বলতে পারেন আমি এই বছর ফাইন্যান্সের এগেনস্টে ফর্মাল ইমেলে কমপ্লেন, হয় ফর্মাল ইমেলে আসতে হবে, এটাতে আসলে আপনাকে অ্যাগ্রি করাতে হবে, আপনার লিডারকে অ্যাগ্রি করাতে হবে। আপনি বলবেন যে ভাই বায়বীয় ভাবে তো কোনো জিনিসটা আসলে আমি আপনাকে করে দেখাতে পারবো না, চলেন আপনার কাছে তো ফর্মাল এসকেলেশন আসছে, 3টার বেশি এই বছর যদি ফর্মাল এসকেলেশন না আসে তাহলে আপনি ধরে নিবেন এই বছর ধরেন 10টা এসকেলেশন আসছে। আপনি বললেন যে আই উইল টেক ইট ডাউন টু 2, 2টার বেশি এসকেলেশন হবে না, আর যদি আমি একটাও এসকেলেশন না করি সে দ্যাট উইল বি অ্যান এক্সট্রাঅর্ডিনারি ইম্প্যাক্ট, আদারওয়াইজ ইটস কাইন্ড অফ মিটস এক্সপেকটেশন, হচ্ছে আমি 10টা থেকে আপনাকে 2টাতে নামিয়ে এনে দিব। সো ইউ আর সেটিং এ গোল, দিস ইজ ট্র্যাকেবল, এবং এটা রিলেভেন্ট কেন? এটা আপনার অর্গানাইজেশনাল, আপনার সিএফওর যে অর্গানাইজেশন সেটার সাথে অ্যালাইন্ড, এবং এটা রেজাল্টকে ইম্প্যাক্ট করছে। কারণ আপনার টিমের সাথে যখন অন্যান্য টিমরা ইন্টারনালি কাজ করছে, তারা যদি আপনার সাথে কমফোর্টেবল ফিল না করে, তাহলে আপনার এট দ্য এন্ড অফ দ্য ইয়ার আপনাদের পুরো টিমের অ্যাপ্রাইজাল ভালো হচ্ছে না। সো ইটস রিলেভেন্ট, এবং যথারীতি দ্য গোল শুড বি রিয়েলিস্টিক অ্যান্ড রিজনেবল। আপনারা দেখবেন অনেক লিডার আছে যারা চেষ্টা করে আপনাকে, বিশেষত যারা সেলসে আছেন, আমি যদিও সেলসের মানুষ না বাট ইউ ক্যান রিলেট, আপনাকে এমন একটা টার্গেট দিল হুইচ ইজ নেভার অ্যাচিভেবল। সো এইসব ক্ষেত্রে ইউ নিড টু বি অ্যাসার্টিভ, ইউ নিড টু স্পিক আউট, ইউ নিড টু রেজ ইউর ভয়েস যে না দিস ইজ নট সামথিং অ্যাটেনেবল, এটা তো আমি শুরুতে ছেড়ে দিব। যেমন আপনাকে যদি একটা টেস্টের 5th ডেতে 500 রান তাড়া করতে দিয়ে বলে যে তুমি এটা জিতে আসো, আপনি তো আসলে শুরু থেকে ড্রয়ের জন্য খেলবেন, আপনি তো ওইটা চেস করার জন্য কখনো খেলবেন না। সো এ গোল মাস্ট বি অ্যাটেইনেবল অ্যান্ড অফকোর্স ইট মাস্ট বি মোটিভেটিং। এটা আগের যুগে একেবারেই ছিল না। আমরা যদি এখনকার লিডারদের কথা বলি, লিডাররা আগে জিজ্ঞেস করবে, একজন ভালো লিডার টিম মেম্বারদেরকে জিজ্ঞেস করবে যে হোয়াট মোটিভেটস ইউ, আই হ্যাভ দিস মেনি অ্যাক্টিভিটিস, অ্যামং দিস পিক দোজ হুইচ রিয়েলি মোটিভেটস ইউ, যেটা তোমাকে হেল্প করবে তোমার এনার্জি লেভেলটা হাই রাখবে। এমন যদি একটা টার্গেট আমরা অ্যাডপ্ট করি বা নেই যেটাতে আসলে আমার ভাল লাগে না,
আমার খুবই বিরক্ত লাগে। গত বছর এই কাজ করেছি, এই বছরও, হ্যাঁ গত বছর আমি হয়তো সেটা ফিল আপ করেছি, বাট রিয়েলি আই ডো নট ওয়ান্ট টু টেক ইট দিস ইয়ার। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। সো আমি আর স্মার্ট গোল সেটিং এ আমি খুব বেশি ডিপে যাব না। সো এখানে কারো রিফ্লেকশন থাকলে বলতে পারেন। এরপরের অংশটা খুবই ইন্টারেস্টিং, আমার মনে হয় যে ওই অংশটা কভার করতে করতে আমরা সেশনের শেষ দিকে চলে যাব। সো স্মার্ট গোল সেটিং এ আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে এই মুহূর্তে করতে পারেন। ভাইয়া প্রশ্ন না, একটা রিফ্লেকশন শেয়ার হ্যাঁ করি, বলুন। যদিও ব্যাপারটা একটু ফানি নিতে পারে, শোনাতে পারে। আপনি হ্যাঁ যেটা প্লিজ। বললেন না যে টেস্ট ম্যাচের শেষ দিনে যদি আমাদেরকে 500 রান তাড়া করতে বলে, আমরা ড্রর জন্য খেলবো রেদার দেন উইনিং। আসলে হ্যাঁ আমরা হ্যাঁ এখন একটা কাটিং এর যুগে আছি, তো আমাদের লাইন ম্যানেজাররাও কাটিং এজ। তারা বলে যে ভাই তুমি শেষ দিনে ভিভিএস ল্যাক্সম্যানের মতো ব্যাটিং না করে গেইলের মতো ব্যাটিং করো, ক্রিস গেইলের মতো ব্যাটিং করো, আই ওয়ান্ট ইউ টু বি ক্রিস গেইল। এবং তুমি ক্রিস গেল না হলে তোমাকে কিন্তু রেটিং দিব না। তো তুমি যাতে ক্রিস গেল হইতে পারো, এটা তোমার ডেভেলপমেন্টের জন্যই আমি গোলটা সেট করেছি। সো ইউ হ্যাভ টু হিট দোজ 500 রানস ইন এ সিঙ্গেল ডে। হুম কি করা যায় এখানে? এরকম একটা কিছু ডিফিকাল্ট একটা স্পেকট্রাম চলে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এখান থেকে আমার একটা টেক অ্যাওয়ে হচ্ছে যে আমরা আসলে হাউ টু হ্যান্ডেল ইওর টাফ বস অর ইললজিক্যাল বস, এটা আমাদের একটা সেশন হতে পারে। সো আবিদ ভাই এটা হয়তো নোট করে রাখতে পারেন, আই উইল টেক নোট অফ দিস অ্যাজ ওয়েল। সো ইট উইল বি হিউজ থিং যে আমাদের টাফ, মানে আমরা হ্যান্ডেলিং টাফ বস না বলে হ্যান্ডেলিং টাফ স্টেক হোল্ডার্স উইদিন মাই অর্গানাইজেশন, উইদিন ফ্যামিলি। আমার মনে হয় এগুলো নিয়ে যথেষ্ট কাজ হচ্ছে অলরেডি। সো ইটস ইম্পর্টেন্ট। সো ইটস এ গুড রিফ্লেকশন। হাউএভার ওই যে বছর জুড়ে কিন্তু অ্যাসার্টিভ হইতে হবে, আমি খুব অ্যাসার্টিভ কথাটা কিন্তু হাইলাইট করছি। সো আপনাকে বিইং পোলাইট অ্যান্ড বিইং অ্যাসার্টিভ ইজ নট এগেনস্ট ইচ আদার। সো বি অ্যাসার্টিভ। আচ্ছা, আমরা এবার পরের অংশটাতে যাব। এটা খুবই খুবই ইন্টারেস্টিং। আমি এই অংশটা ওয়ার্ক লাইফে যাওয়ার আগে আমি আমাদের লাইফে আমরা কিভাবে এটাকে রিলেট করবো এই অংশটা বলবো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট ফ্রম ফ্যামিলি পয়েন্ট অফ ভিউ অ্যাজ ওয়েল। আপনাদের যারা সন্তানের বাবা মা অলরেডি, তাদের জন্য এখানে অনেকগুলো জিনিস লার্নিং থাকবে বলে আমি বিশ্বাস করি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ তৌফিক দিন আমাকে বোঝানোর জন্য। আচ্ছা, আমরা এই কিছুক্ষণ আগে একটা স্লাইড দেখেছি যে এখানে আমাদের ডায়াগনোসিস করতে হবে যে আমার যে টিম মেম্বার, আমি যার লিডার, তাকে আমার ডায়াগনোসিস করতে হবে যে তার অবস্থা কোন পর্যায়ে আছে। আমরা যদি এখন দেখি, সো কম্পিটেন্স এবং কমিটমেন্ট, একটা মানুষের যে ডেভেলপমেন্ট হয় সেটার দুইটা অংশ থাকে, একটা হচ্ছে তার কম্পিটেন্স, আরেকটা হচ্ছে তার কমিটমেন্ট। তো এই যে এইখানে একটা মানুষের যে ডেভেলপমেন্ট সাইকেলটা, সেখানে আপনারা দেখবেন প্রথমে একটা টডলারকে দিয়ে শুরু করি, ধরেন 2-2.5 বছর। তার কিন্তু শিখার ব্যাপারে কমিটমেন্ট খুবই হাই, মানে সে সবকিছু শিখে ফেলবে। এটা কি, ওটা কি বাবা, ওটা কি আম্মু, এটা কেন হয়, এটা তার একটা কনস্ট্যান্ট কোয়েশ্চেন। তার মানে সে লার্নিং এর ব্যাপারে কিন্তু খুব কমিটেড, কিন্তু তার কম্পিটেন্স কি নাই, সে তো আসলে কিছু জানে না। আচ্ছা, এরপরে D2 লেভেল কখন আসে, যে এই সময় একটা সময় গিয়ে ধরেন বাচ্চাদের বয়স যখন 7, 8, 9 বছর হয়, তখন তার কমিটমেন্ট একটু কমে যায়, কিন্তু এখন কিন্তু সে বেশ কিছু জানে, এখনো কিন্তু সে তার পুবার্টিতে পৌঁছায় নাই। তখন লো টু সাম কম্পিটেন্স আছে, কিন্তু তার কমিটমেন্ট এখন লো হয়ে গেছে। এটা একটা ফেজ, আমি কিন্তু আমাদের ফ্যামিলি লাইফ থেকে বোঝাচ্ছি। এরপরে D3 হচ্ছে সেখানে যেখানে কমিটমেন্ট আসলে বিভিন্ন রকম হইতে পারে, কম বেশি, কমিটমেন্ট কম বেশি হইতে পারে। আপনি এটাকে টিনেজদের ধরতে পারেন, এদের কমিটমেন্ট আসলে বোঝা যাবে না, কিন্তু মডারেট টু হাই কম্পিটেন্স। আপনি যদি বর্তমান পৃথিবীর টিনেজদের কথা বলেন, তাদের অন্য জায়গায় একটা দুর্বলতা আছে, সেটা কোথায় আমি বলছি, কিন্তু টু সাম এক্সটেন্ট কিছু কিছু ক্ষেত্রে তাদের মডারেট টু হাই কম্পিটেন্স থাকে। আর আমরা যদি ফুল অ্যাডাল্টহুডে পৌঁছে যাই, তখন আমরা বলতে পারি যে একজন ইন্ডিভিজুয়াল এর তখন হাই কমিটমেন্ট থাকে, তাকে আপনি যেটা দিবেন সে সেটা করবে, এবং সেটা সে হাই কনফিডেন্স দিয়ে ফুলফিল করবে। এটা হচ্ছে ফ্যামিলি লাইফে, এটাকে আমি রিলেট করলাম। এবার যদি আমি এটাকে ওয়ার্ক লাইফে নিয়ে আসি, ওয়ার্ক লাইফে আপনারা দেখবেন প্রথমে আপনি একজন ইউনিভার্সিটি থেকে ফ্রেশ গ্রাজুয়েট রিক্রুট করলেন, আনলেস আনটিল সে খুবই লো এনার্জির গেমার, সারাক্ষণ বসে থাকে, কিছুই করে না, ওরকম ছেলে বা মেয়ে হলে ভিন্ন কথা। কিন্তু স্ট্যান্ডার্ড একটা ইউনিভার্সিটি ফ্রেশ গ্র্যাজুয়েটকে যদি নেন, আপনি দেখবেন তার কিন্তু কমিটমেন্ট থাকবে অনেক হাই, কিন্তু সে কিন্তু যে ওয়ার্ক লাইফ সেখানকার ব্যাপারতে তার কম্পিটেন্স কিন্তু অনেক লো।
এরপরে ধরেন 1 বছর 2 বছর যখন যাবে তখন তার কিছু কনফিডেন্স গ্রো করে এবং তার ইনিশিয়াল যে একেবারে সবকিছু করে ফেলবো, আমাকে আজকে দিন কি কি দিবেন বলেন, সন্ধ্যা 7টা 8টা পর্যন্ত থাকতে হলে থাকবে, সেটা কিন্তু তার কমে আসে। এরপরে একটা জায়গায় গিয়ে যখন 5-6 বছর বা একটু মাঝখানে যখন একটা সময় থাকে মোটামুটি লো মিড লেভেলে একটা যায়, তখন তার কমিটমেন্টে ভ্যারিয়েবল থাকে কিন্তু তার মডারেট একটা হাই কনফিডেন্স হয়। এন্ড এট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো হচ্ছে সুপার এমপ্লয়ি বা সুপার পারফর্মার ইন বিজনেস অর ইন ওয়ার্ক লাইফ, যাদের হাই কমিটমেন্ট থাকে এবং এট দ্য সেম টাইম থাকে হাই কম্পিটেন্স। ঠিক আছে, তাহলে আমাদের ফ্যামিলি লাইফেও কিন্তু আমাদের এটা বুঝতে হবে, ওয়ার্ক লাইফে বুঝতে হবে। কিন্তু খুবই ইন্টারেস্টিংলি আমরা আবার সাবকন্টিনেন্টের কথাটা চলে আসছে সামহাও ওয়ার্ক লাইফে। আমরা এটা কিন্তু, আমি ওয়ার্ক লাইফে যে উদাহরণটা দিলাম আপনারা কিন্তু অনেকেই খুব সহজে কোরিলেট করতে পারছেন, কিন্তু সামহাও আমরা কিন্তু এটা ফ্যামিলি লাইফে এই যে এই অ্যাসেসমেন্টটা আমার সন্তান কোথায় আছে এটা আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না আমি সেটা আপনাদের দেখাচ্ছি, পরের স্লাইডে যাই। এই স্লাইডটাতে আমি একটু পরে আসছি, ডিরেক্টিভ লিডারশিপ এবং সাপোর্টিভ লিডারশিপ। আমার মনে হয় এটা নিয়ে অলরেডি আমি যথেষ্ট কথা বলেছি, সো আই উইল নট স্পেন্ড টাইম হিয়ার, উই আর অলরেডি 11:22। সো এইখানে আমি খুব ইন্টারেস্টিং কথাটা বলি, এটাতে আমি সবাইকে একটু প্রিপারেশন নিতে বলবো। আপনারা সবাই আপনাদের রিফ্লেকশনটা বলবেন যে কেন কোথায় আমাদের গ্যাপটা হয়। তো দেখেন যে এইখানে যে D1 যার হাই কমিটমেন্ট কিন্তু লো কম্পিটেন্স, তার জন্য আপনার যে লিডারশিপ বিহেভিয়ারটা অ্যাডপ্ট করা লাগবে সেটা হবে ডিরেক্টিভ। ডিরেক্টিভ লিডারশিপ কি সেটা তো আমরা অলরেডি শুনেছি, সেটা আগের স্লাইডটাতে আমি একটু পরে গিয়ে দেখাচ্ছি। সো সেটা হচ্ছে যে আপনি তাকে সবকিছুতে ডিরেকশন দিবেন। এটা বোঝার সবচেয়ে সহজ জিনিস হচ্ছে আপনার টডলারের ব্যাপারে আপনি কিরকম থাকে। আপনি তাকে ডিরেক্ট করেন না, যেমন বাবু ওদিকে যাবে না, ওটা ধরবে না, তোমাকে এখানে দিলাম এখানে থাকবে, টু মাস ডিরেক্টিভ। ঠিক আছে, ঠিক একইভাবে যেরকম ওয়ার্ক লাইফে আপনি করে থাকেন। এরপরে যখন এই যে 6 থেকে 10 বছরের যে সময়টা জাস্ট বিফোর পুবার্টি, সেই সময় আপনি দেখবেন যে সে কিছু জিনিস কিন্তু শিখে গেছে, তখন কিন্তু আপনাকে কোচিং মোডে যেতে হবে, অর্থাৎ আপনাকে কিছুটা সাপোর্টিভ হইতে হবে। কিরকম? তা আপনি তাকে সাপোর্ট দিবেন, এই যে হাই ডিরেক্টিভ অ্যান্ড হাই সাপোর্টিভ বিহেভিয়ার, এই যে তাকে তখন কোচিং করাতে হবে। কোচিং করাতে হবে মানে কি, আপনি তাকে ফিডব্যাক দিবেন। যেমন আপনার ছেলেকে একটা কিছু শিখাচ্ছেন, আপনি বলবেন যে হ্যাঁ বাবা, দিস ইজ ভেরি গুড বাট ইউ নিড টু ইমপ্রুভ দিস, দেখি এটা করে আনতে পারো কিনা দেখো। কিন্তু আপনি তখনও যদি তাকে স্পুন ফিড করতে থাকেন তাহলে একটা মুশকিল। তো এইখানে বাংলাদেশের যেটা সমস্যা, আমাদের প্যারেন্টিং এর যেটা সমস্যা, আমি বলবো আমাদের প্যারেন্টিং এর একটা অংশে আমরা যে এই ডিরেক্টিং যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটা টানতে টানতে এখানে নিয়ে চলে আসি। অর্থাৎ আমার যে 6 থেকে 10 বছরের বাচ্চা বা 5 থেকে 10-11 বছরের বাচ্চা জাস্ট বিফোর পুবার্টি, তাদের ব্যাপারে আমরা ডিরেক্টিং থাকি এবং তাদের প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ রূপে ডিরেক্ট করতে থাকি, এটা করবা, এটা করবা না, এটা করবা। একটা সময় গিয়ে থাকে যে তখন তারা জিনিসটা তাদের জন্য তেতো হয়ে যায়। তো এটা কি এরকমই ছিল আমাদের সব সময়? না, এরকম ছিল না। তো আপনারা যদি দেখবেন, আমি এখন 40s, আর্লি 40s, আমাদের যারা বাবা মা ছিল তাদের হয়তো সন্তানের সংখ্যা বেশি ছিল বলে তারা অটোমেটিক খুব দ্রুতই ধরেন ডিরেক্টিংটা শেষ করে ফেলতো। এমনকি 4-5 বছর থেকে তারা কোচিং ফেজে ঢুকে যেত বাচ্চাদের জন্য, অর্থাৎ তারা তাদের বাচ্চাদেরকে ছেড়ে দিত এবং মাঝে মাঝে খবর নিত। আই স্টিল রিমেম্বার, আমাদের বাসার চারিপাশে বড় উঠোন ছিল। আমি যখন আমার মাকে গিয়ে ঘ্যান ঘ্যান করতাম যে আম্মা কিছু করার নাই, তো আমাদের চারিপাশে অনেক মাটি ছিল, বাগান ছিল। তা আমার আম্মা আমাকে 2টা খুন্তি কিনে দিছিলেন, বলতো যে কাজ নাই তাহলে গিয়ে মাটি খোর। তখন আমি মাটিতে গিয়ে গর্ত করতাম এবং একটা গর্ত থেকে মাটি নিয়ে আরেকটাতে, আরেকটা থেকে এটাতে। সো উনি মাঝে মাঝে কেবল চিৎকার দিয়ে জিজ্ঞেস করতেন যে এই আছিস সেখানে নাকি অন্য কোথাও চলে গেছিস। তো এই যে কোচিং বিহেভিয়ারটা, এটা আজকে আমাদের মধ্যে নাই। আমরা টু মাচ প্রোটেক্টিভ অ্যাবাউট আওয়ার কিডস, অ্যাবাউট আওয়ার চিলড্রেন। সো সেই জন্য আমাদের যে ম্যাচিং লিডারশিপ বিহেভিয়ার উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার, এটা আমাদের হয় না। তার মানে আমরা বলতে চাচ্ছি যে এখানে আমাদের কোচিং করার কথা, অর্থাৎ কোথায়, যখন মানুষের D2 ডেভেলপমেন্ট থাকে তখন আমরা ডিরেক্টিং করি, কিন্তু স্ট্যান্ডার্ড কি, সেই সময় আমাদেরকে কোচিং করাতে হবে। এরপরে যদি আসি আমাদের সাপোর্টিং, অর্থাৎ বাচ্চারা কিডসরা টিনেজ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি যেটা দেখবেন
তাদেরকে আপনাকে সাপোর্ট করতে হবে, অর্থাৎ তাদেরকে টু সাম এক্সটেন্ট আপনার ডেলিগেট করতে হবে কিছু কিছু কাজ, তাদেরকে ডেলিগেট করে দেখতে হবে ওয়েদার দে আর ডুইং ইট ওয়েল, দে আর ডুইং ইট রাইট অর নট। এইটাকে হচ্ছে আপনার S3 লেভেল অফ লিডারশিপ, এবং সেটার সাথে অ্যাডজাস্টেড হচ্ছে এই D3 লেভেল অফ ডেভেলপমেন্ট। ওইটা কিরকম, ওই যে টিনেজারদের ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন ভ্যারিয়েবল কমিটমেন্ট এবং মডারেট টু হাই কম্পিটেন্স, এবং ফাইনালি একটা বাচ্চা যখন অ্যাডাল্টহুডে পড়ে, এন্ড ট্রাস্ট মি, আমি এটা সবাইকে বলবো, যারা এখানে বয়সে বড় কেউ আছেন, যারা ছোট, তারাও একটা পর্যায়ে গিয়ে নেভার এভার যে আপনার এই অ্যাডাল্টহুডে পড়ে যাওয়া বাচ্চাকে বাচ্চা ভাবা যে ও আসলে কিছু পারবে না, সেটা করবেন। কেননা সেখানে গিয়ে পুরোটাই ডেলিগেট করে দিতে হবে। দ্যাটস হিজ অর হার লাইফ, দে নিড টু টেক কেয়ার অফ ইট এন্ড উই রিয়েলি ক্যানট ইন্টারভিন মাচ। সো আমি যদি বলি আমাদের এখন কোন জিনিসটা ভুল হচ্ছে আমাদের ফ্যামিলি লাইফ, সাপোর্টিং এর বিষয়টা একটু বলবেন কেন, সাপোর্টিং অপশনটা? হ্যাঁ, সাপোর্টিং অপশন হচ্ছে কোচিং এ তো আপনি তাকে কোচ করাবেন, তাকে অ্যাসাইনমেন্ট দিয়ে তাকে দেখতে থাকবেন সে কি করে, এবং কাজ শেষ করে আসার পরে তাকে বলবেন যে এটা এরকম ঠিক হয়েছে বা ঠিক হয় না, এটা ইমপ্রুভ করার আছে। আর সাপোর্টিং এর ক্ষেত্রে আপনি কিছু কিছু কাজ ডেলিগেট করে ভুলে যাবেন, ওকে করে আসতে বলবেন, আপনি তাকে প্রত্যেকটা কাজে ওকে চোখে চোখে রাখবেন না। অর্থাৎ তাকে ধরেন আমি অ্যাসাইনমেন্ট আপনি দিতে পারেন যে এই আজকে তুমি তরকারির বাজারটা করবা এবং তুমি কিরকম জিনিস আনতে পারো সেটা আমি দেখি, এবং সেটার জন্য শুরুতে আপনি ফিডব্যাক নিয়ে ঝাঁপিয়ে পড়বেন না, তাকে সেটা করতে দিবেন, কিছু জিনিস ডেলিগেট করবেন। এটা হচ্ছে সাপোর্টিং লিডারশিপ। ওয়ার্ক লাইফে যদি বলি সেটা হচ্ছে যে আপনি কাউকে একটা অ্যাসাইনমেন্ট দিলেন, আপনি তাকে ট্রাস্ট করবেন যে তাকে আপনার ডেইলি ফলো আপ করতে হবে না, আপনি হয়তো উইকে একবার তাকে বলবেন যে কাজকর্ম কি এগোচ্ছে, হয়তো একটা গভর্নেন্স থাকবে, সেখানে তাকে স্ট্যাটাসটা দিতে হবে, আপনি সেখান থেকে দেখবেন। কিন্তু আপনি তাকে প্রতিদিন সকালে উঠে জিজ্ঞেস করবেন না যে কি ব্যাপার, তোমাকে যে 2টা কাজ দিছে, কাজ 2টার স্ট্যাটাস বলো আজকে। দ্যাট ইজ মোর লাইকলি টু হ্যাপেন ইন কোচিং। আর ডেলিগেট করা বলতে ক্লিয়ার হয়েছে যিনি প্রশ্ন করেছিলেন? জি, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর এরপরে ডেলিগেটিং ব্যাপারটাতে হচ্ছে আপনাকে পুরোপুরি ছেড়ে দিতে হবে। সো এটা তো ওয়ার্ক লাইফের ব্যাপারটা আসলেই আমরা খুব সহজে হয়তো বুঝতে পারি। আমি এখানে একটু যদি রিড আউট করি, উইল রিকোয়ার মোর ডিরেকশন ফ্রম এ লিডার দেন সামওয়ান হু হ্যাজ মোর ডেভেলপমেন্ট প্রোগ্রেস। আর এটা হচ্ছে কোচিং স্টাইল লিডার উড সুট হিম অর হার মোর। আমি একটু কুইকলি তাহলে ডিরেক্টিভ লিডারশিপ এবং সাপোর্টিভ লিডারশিপে যাই, ওই যেটা বলছিলাম। ডিরেক্টিভ লিডারশিপে আসলে স্মার্ট গোল সেট করে দিবে, সে আপনাকে একটা স্মার্ট গোল নিজে থেকে দিবে ডিরেক্টিভ লিডারশিপে। আর সাপোর্টিভ লিডারশিপ আসলে আপনার কথাটা শুনবে এবং সে আপনাকে কিভাবে করতে হবে এখানে ডিরেক্টিভ লিডারশিপ বলে দিবে। আর এ সবসময় আপনাকে বলবে যে আপনার কেমন চলছে, তোমার কি মনে হয়, কোথায় তুমি ইমপ্রুভ করতে পারো, তোমার কি কোনো চ্যালেঞ্জ আছে, হাউ ক্যান আই হেল্প। এগুলো হচ্ছে সাপোর্টিং লিডারের কথা। আর এর ধরেন এস্টাবলিশিং টাইমলাইনস, আর এখানে ধরেন এই সবগুলো যদি আমরা পড়ে যাই, আইডেন্টিফাইং প্রায়োরিটিস, ক্ল্যারিফাইং রোলস, মানে এখানে ডিরেক্টিভ লিডার আসলে নিজে অনেক কথা বলবে। এই যে ডায়ালগটা আপনি যদি দূর থেকে দেখেন, দেখবেন যে একজন মাথা নিচু করে বসে আছে অথবা অ্যাক্টিভলি লিসেন করছে, আর একজন লিডার অনেক কথা বলছে। দোজ আর দ্য টাইপ অফ লিডার্স উই উড সে ডিরেক্টিভ লিডার। আর সাপোর্টিভ লিডারের ক্ষেত্রে দেখবেন সে খুবই অ্যাক্টিভ লিসেনার, অ্যাটেন্টিভলি লিসেনিং টু হিজ পিপল, এবং তাদেরকে বলছে যে গিভ মি ফিডব্যাক, হোয়াট ডু ইউ থিঙ্ক। এবং ট্রাস্ট মি, আমার এই ওয়েবিনারের একটা অংশে প্ল্যান ছিল আমি কভার করতে পারি কিনা সেটা চিন্তার বিষয়, সেটা দেখব। সেখানে আস্কিং কোয়েশ্চেন্স, আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন্স, যেমন আমরা সবসময় কারো কিছু ভুল হলেই ওইটা অদ্দূর যেতে পারবো কিনা বলে একটু হালকা টাচ দিচ্ছি। একজন সাপোর্টিভ লিডার উড অলওয়েজ আস্ক যে সবকিছু কেমন চলছে, রিফ্লেক্ট প্লিজ, যে আই ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ হাউ থিংস আর গোয়িং at your end. Whereas যেটা রং কোয়েশ্চেন, যেটা আমরা করে থাকি, কিছু হলে তোমার কোনো সমস্যা হয়েছে, মানে প্রবলেম থেকে শুরু, প্রবলেম থেকে কোনো ডায়ালগ কখনো শুরু হতে পারে না। এমনকি এফেক্টিভলি ইভেন ইফ ইউ আর ইন আ টেনশন ইন ইউর রিলেশনশিপ উইথ ইউর ক্লোজ ওয়ান্স, it can be spouse, it can be your parents, it can be your siblings, anything, কখনোই you should not start with a question which would put the other side into defensive mode. তখন আসলে কোনো এফেক্টিভ ডায়ালগ হয় না। আপনারা চেষ্টা করবেন পারতপক্ষে ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনো একটা ডায়ালগে কম ব্যবহার করতে, রাদার তাকে কথা বলতে উৎসাহিত করতে,
এবং তাকে বলতে যে তুমি বলো যে তোমার কি অবস্থা, তুমি কি ভাবছো। সো দ্যাট ইজ দ্য ওয়ে হাউ সাপোর্টিভ লিডারশিপ বিহেভিয়ার অ্যাকচুয়ালি ওয়ার্কস। ওকে, আশা করি বুঝাতে পেরেছি। এবং এই যে এই অংশটা, আমি এই অংশটাতে চাইবো আপনাদের কাছ থেকে রিফ্লেকশন। আমাদের এই যে মিসম্যাচ in development cycle and the leadership style in our family life, whether it's true and how do you reflect on it? Anyone? আসসালামু আলাইকুম। যে আমি একটু প্রাসঙ্গিক প্রশ্ন করতে পারি? আমার জাস্ট না রিফ্লেকশন না, জাস্ট লেভেল গুলার জন্য। জি জি বলেন না। আচ্ছা, যে এখানে যেরকম যে D1 D2 মানে এরকম করে স্পেসিফাই করা হয়েছে, সেই ক্ষেত্রে কি আমরা কি ধরে নিব যে একটা মানে আমি এমপ্লয়ি হিসেবে বলি যে একটা এমপ্লয়ি এই প্রতিটা স্টেজ পার হয়ে যাবে, নাকি এই জিনিসটাকে মেজার করা হচ্ছে আসলে ওই স্টাফটা কোন লেভেলে আছে? আর আরেকটা ছোট প্রশ্ন এটার সাথে উত্তর দিন, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরি গুলো করা হয়েছে, যেমন D1 হচ্ছে লো কম্পিটেন্স আর হাই কমিটমেন্ট, কিন্তু D2 তে এসে কমিটমেন্টটা কমে যায়। এটা কি হচ্ছে ইউনিভার্সাল, নাকি লিডারশিপের তরফ থেকে কিছু করা যায় যে ওই কমিটমেন্টটা যাতে না কমে, এরকম কোনো টেকনিক আছে কিনা? জাস্ট এটা। যেটা শেষে বলেছেন সেই প্রশ্নটার কুইকলি আনসার দিয়ে দেই, কেননা প্রথমটার আনসার দিতে গিয়ে হয়তো দ্বিতীয়টা ভুলে যাব। হ্যাঁ, এই লো কমিটমেন্টটা ম্যানেজ করাটাই হচ্ছে আসলে লিডারশিপের কাজ। অর্থাৎ ওটা তার ন্যাচারাল সিচুয়েশন, লো কমিটমেন্ট। এখন সেইখানে যদি আপনি আপনার ম্যাচিং লিডারশিপ S2 দিতে পারেন, আপনাকে কোচিং করাতে পারেন, তখন তার কমিটমেন্ট লেভেলটা হাই হবে। এটা হচ্ছে একটা। আর আপনার প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে, আমরা তো সবসময় ফ্রেশারে রিক্রুট করি না, তাই না? তাহলে অ্যাজ এ লিডার আমরা যখন রিক্রুট করতে যাই, আমাদের আসলে বোঝা উচিত আমরা এই জিনিসগুলোতে খুবই বায়াসড ভাই, ট্রাস্ট মি। আমরা যখন রিক্রুট করি আমরা খালি দেখি যে সে টেকনিক্যালি খুব ভালো কিনা এবং সে খুব কথা বলতে পারে কিনা, কিন্তু আমরা কখনোই দেখি না, যেমন ধরেন একটা টিমে সবাই খুব সাপোর্টিভ এবং খুবই অ্যাসার্টিভ লোক খুব কম আছে, কেমন, এন্ড দ্যাট টিম ইজ ডুইং ভেরি ভেরি ওয়েল। সো তখন লিডার যদি হঠাৎ করে এমন একজনকে নিয়ে আসে যে আসলে অ্যাসার্টিভ, যে মুখের উপর কথা বলে দেয়, এন্ড সে কিন্তু সাপোর্টিভের ঠিক উল্টো স্পেকট্রামে আছে, তখন কিন্তু মুশকিল হয়। এটা একটা ব্যাপার। আর এট দ্য সেম টাইম আপনার আসলে বুঝতে হবে আপনার এই অর্গানাইজেশনে যে লোককে আপনি নিচ্ছেন তার কাছ থেকে আপনার এক্সপেকটেশনটা কি। আপনি যদি একটা সিনিয়র পজিশনে নিতে চান এবং আপনি মনে করেন অ্যাজ এ লিডার আপনার প্লেটে এখন অনেক জিনিস, আপনি সবগুলোতে সমানভাবে সময় ব্যয় করতে পারছেন না, ইউ নিড সামওয়ান সিনিয়র পারসন টু টেক ওভার সাম রেসপন্সিবিলিটিস ফ্রম ইউর সাইড ওয়ার ইউ ক্যান কমপ্লিটলি ডেলিগেট অ্যান্ড জাস্ট ফরগেট ইট। সেক্ষেত্রে আপনাকে এমন একজন এমপ্লয়িকে নিতে হবে যার কম্পিটেন্স অনেক হাই এবং তার কমিটমেন্টও হাই, অ্যান্ড ইউ নিড টু ফাইন্ড ইট আউট ইন দ্য ইন্টারভিউ বোর্ড। যেমন ধরেন এমন অনেক লোক আছে যার খুবই হাই কম্পিটেন্স, কিন্তু সে ডেলিভার করবে অনলি তাকে যেটা অ্যাসাইন করা হয়, তার বাইরে সে 1 পয়সার বেশি ডেলিভার করবে না। সে আসলে খুব অলস এবং সে জাস্ট তার টার্গেটটা মিট করা পর্যন্ত ডেলিভার করে, এরকম আপনারা রিসোর্স দেখে থাকবেন। সো ইউ নিড টু ডিসাইড অন ইট। সো ইটস নট আ লাইফ সাইকেল, ইট ইজ জেনারেলি দ্য লাইফ সাইকেল। এটার মধ্যে দিয়ে একজন যদি শুরু থেকে শুরু করে সেভাবে যায়, কিন্তু আপনার অর্গানাইজেশনে একজন এমপ্লয়ির যে লাইফ শুরু হবে সেটা আপনি রিক্রুট কিভাবে করবেন। আপনি আপনার অর্গানাইজেশনের জন্য একজন D2 রিক্রুট করতে পারেন, যেমন অনেকে এখন D1 রিক্রুট করতে চায়, যে জন্য দেখবেন সবাই খুব মন খারাপ করে বলে থাকে যে আমরা তো ফ্রেশার, আমাদেরকে কেউ রিক্রুট করে না, সবাই কিছু এক্সপেরিয়েন্স চায়। অর্থাৎ মানুষ এই যে ডিরেক্টিভ যে বিহেভিয়ারটা, এই লিডারশিপটা প্র্যাকটিস করতে চায় না, যে ভাই সারাক্ষণ পিছনে লেগে থাকতে হবে, আমার 1000টা কাজ আছে, আমার পক্ষে এমন কাউকে রিক্রুট করা সম্ভব না যাকে আমি কন্টিনিউয়াসলি ডিরেকশন দিব। সো আই উড রাদার হায়ার সামওয়ান ওয়ার আই উড ডু কোচিং, এবং আমার টিমেও অনেক সিনিয়র মেম্বার আছে, তাদের একজনকে আমি কোচ বা মেন্টর বানিয়ে দিব, সে কিছু শিখাবে আর আমি ফলো আপ করবো। সেই জন্য বেশিরভাগ মানুষ এখন D2 তে রিক্রুট করে যদি দে আর টু হায়ার জুনিয়র পিপল, বাট দে রিয়েলি ডু নট শো এনি ইন্টারেস্ট টু হায়ার ফ্রেশার্স। আমি কি বুঝাতে পেরেছি ভাই? জি জি, থ্যাংক ইউ, গট ইট, গট দ্য পয়েন্ট। যদি কোশ্চেন থাকে বলতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। একটা কোশ্চেন আছে, করতে পারি? শিওর শিওর প্লিজ। নাকি দেরি হয়ে যাবে? আচ্ছা, আমি বিফোর পর্যন্ত দেখতেছিলাম, বাট আমি কোথাও খুঁজে পাচ্ছি না যে একজন ইন্ডিভিজুয়াল যারা কম্পিটেন্স অনেক হাই কিন্তু কমিটমেন্ট অনেক লো, অলমোস্ট নাই, ওকে কি আমরা D5 এ ফেলবো নাকি D3 এর মধ্যে পড়বে এটা? বিকজ D3 তে ভ্যারিয়েবল কমিটমেন্ট লেখা। হ্যাঁ, ওটা D3 তে হবে। এমনও তো অনেক সময় হয় যে হাই কম্পিটেন্স এবং ওই যে সে যদি অ্যাডাপ্টেবল না হয়, ধরেন এটা আমরা দেখেছি
আমি নিজের লাইফ থেকে যদি বলি, আমি দেখেছি যে ধরেন এ পার্সন ওয়াজ এ ভেরি গুড পারফর্মার, কঠিন পারফর্মার, কিন্তু তার যে লিডার চেঞ্জ হয়ে মানে আরেকজন এসছে। আরো একটু এক্সপ্লিসিটলি বলি, ধরেন যে লিডার সে ছিল বাংলাদেশি একজন, হঠাৎ করে অর্গানাইজেশন চেঞ্জের জন্য আরেকজন আসলেন যিনি আসলে বাইরের। এখন বাইরের যে কালচার, তার সাথে যদি এই যে এখনকার দিনের মানে পাস্টে যে সুপার পারফরমেন্স ছিল, সে যখন অ্যাডজাস্ট করতে পারবে না, সে যখন তার পারফরমেন্স, তার ওয়ে অফ কমিউনিকেশন এগুলো যখন অ্যাডজাস্ট করতে পারবে না, তখন তার কমিটমেন্টটা কমে যাবে এবং তার কম্পিটেন্সটাও আর চোখে পড়বে না। তখন সে আস্তে আস্তে হয় দেখা যায় যে সে অর্গানাইজেশন থেকে বেরিয়ে যায়, অথবা সেই নতুন লিডার তাকে বলে যে ইউ প্লিজ ফাইন্ড সামথিং এলস, আই ডু নট হ্যাভ এনি স্পেস ফর ইউ ইন মাই টিম। হ্যাঁ, এটা আমি জিজ্ঞেস করার কারণ হচ্ছে আমি আমার টিমে এটা পেয়েছি আর কি, বা এখন আমি দেখি যে টিমের অলমোস্ট প্রত্যেকটা মেম্বারই হাইলি কম্পিটেন্ট, ভেরি এফিশিয়েন্ট ইন দেয়ার ওন রোলস, বাট when it comes to driving for something big, এই যে দেখেন আপনার without কথা any incentive, হ্যাঁ আমি ইন্টারফেয়ার করলাম একটু। এই যে দেখেন আপনি যে হাই কম্পিটেন্স বলছেন, এই হাই কম্পিটেন্স কিন্তু এখানেও থাকতে পারে, দেখছেন? এই যে হাই কম্পিটেন্স এখানে আছে, এবং ভেরিয়েবল কমিটমেন্ট মানে তো সেটা হাইও হতে পারে, সেটা অনেক কম হতে পারে। সেটা হচ্ছে এই D3-তে। আমরা যখন স্ট্রাগল করি অনেক সিনিয়র হয়ে যাওয়ার পরে, তখন আমাদের যে কনস্ট্যান্ট স্ট্রাগলটা সেটা হচ্ছে আমাকে থাকতে হবে, আমাদের থাকার চেষ্টা করতে হবে D4-এ, কিন্তু সামহাও আমরা আসলে রিলেভেন্ট থাকতে পারি না, আমরা তখন D3-তে চলে যাই, এবং তখন একটা মিসম্যাচ হয়। ভালো লিডার যদি হয়, যে লিডার আসলে বলবে যে না এই লোক তো অনেকদিন ধরে ভালো কন্ট্রিবিউট করছে, সো লেট মি হেল্প হিম টু মুভ ফ্রম D3 টু D4 এগেইন, কিন্তু ইট রিয়েলি হ্যাপেন্স। এই জন্য আমি হয়তো অন্য কোনো দিন অন্য কোনো ওয়েবিনারে বা অন্য কোনো কোর্স যদি নেই, সেখানে আমি বলবো ইটস ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ চুজ এ গুড অর্গানাইজেশন অ্যান্ড এ গুড লিডার। কেবলমাত্র আমি একটা জায়গায় ভালো কম্পেনসেশন এবং বেনিফিটস পাচ্ছি এবং সেটা দেখেই আমি খুব লাভ দিয়ে একটা নতুন অর্গানাইজেশনে জয়েন করলাম, নেভার এভার ডু দ্যাট। থ্যাংক ইউ, গট ইট ভাইয়া, থ্যাংক ইউ। জি জি। আচ্ছা, আর কারো কোনো রিফ্লেকশন আছে এটাতে? যে ফ্যামিলি পয়েন্ট অফ ভিউ থেকে রিফ্লেকশনটাকে আমরা বুঝতে পেরেছি। আমি যেটা বলছিলাম যে এই যে দেখবেন যে আমি একটা খুব সুন্দর একটা উদাহরণ দেই, যে আপনারা যখন দেখবেন যে SSC বা ইন্টারমিডিয়েট পরীক্ষার সেন্টারের বাইরে মা বাবা ডাব নিয়ে দাঁড়িয়ে আছে এবং বলছে যে বাবা বাবা একটা চুমুক দাও, তখন বাচ্চাটা বেরিয়ে বলছে যে আম্মা বিরক্ত করবা না তো, মানে আমি এখন ওই একটু পড়তেছি বা বন্ধুদের সাথে কথা বলতেছি, কিন্তু উনি তার পিছনে পিছনে ঘুরতে থাকেন। এটা হচ্ছে একটা কমপ্লিট মিসম্যাচ। অর্থাৎ ওই মা বা ওই বাবা সে ভাবতে থাকে যে তার বাচ্চা এখনো D2-তে বা D1-এ রয়ে গেছে, উনি ওই ডিরেক্টিং এর কোচিং করানোর চেষ্টা করতেছে, whereas they should have been supporting in their role with their kids. সো ওইখানে একটা মিসম্যাচ হয়, এবং এই জন্য দেখবেন আমাদের অনেক সন্তানেরা যারা 16, 17, 18-তে যাচ্ছে, দে আর নট বিকামিং গুড লিডার্স। কেন? আপনি যদি আজকে দেখেন যে এম্পাওয়ারমেন্ট এত জরুরি একটা বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডেথ বেডে ছিলেন, তখন রোমান সাম্রাজ্যকে অ্যাটাক করার জন্য একটা সৈন্যবাহিনী পাঠিয়েছিলেন, যেটা লিডার ছিলেন উসামা বিন জায়েদ বিন হারিসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের ছেলে জায়েদ উসামা। এবং উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স তখন 17, এবং হি ওয়াজ ইন দ্য ফোর ফ্রন্ট অফ মুসলিম আর্মি। এবং ইউ ক্যান থিঙ্ক যে আমাদের 17 বছরের ছেলে পিলে, আমাদের এখনকার ডেফিনেশনে 18-তে তাকে শিশুই বলা হবে। সো আসলে এম্পাওয়ারমেন্ট এবং আপনি তাকে কতটুকু সাপোর্টিভ বিহেভিয়ারে তাকে কোচ করাচ্ছেন বা তাকে সাপোর্ট দিচ্ছেন, ইটস ইম্পর্টেন্ট ফর হিজ গ্রোথ অ্যান্ড ফর হিজ ফিউচার। সো আশা করি দিস ইজ দ্য টেক দিস অ্যাওয়ে অ্যান্ড অ্যাপ্লাই ইট ইন ইউর ফ্যামিলি লাইফ। আবার খুব লিটারালি নিয়েন না যে বাসার সবাইকে নিয়ে আজকে বৈঠক করলেন যে চলো তোমাকে ওয়াইফকে একটা জায়গায় ফেলে দিলেন S2-তে, অথবা হাজবেন্ডকে ফেলে দিলেন S3-তে, বা বাবা মাকে বললেন বাবা মা তোমরা S4, সো আমরা ডেলিগেট করে দিলাম, আই উইল নট বিয়ার এনি কস্ট ফর ইউ এনিমোর, ডু নট ডু দ্যাট। ঠিক আছে? আচ্ছা, তাহলে পরেরটাতে আমরা যদি এখন যাই, আমরা শুরুতে যদি খেয়াল থাকে আপনাদের, তাহলে আমরা দুটো অংশ শেষ করলাম। আমাদের লিডারশিপের যে 4টা কোয়াড্রেন্ট ছিল, ডান পাশের উপরে লিডারশিপ প্রেফারেন্সেস, এরপর ছিল সিচুয়েশনাল লিডারশিপ। আমরা এতক্ষণ পর্যন্ত আলাপ করলাম যে
পরিস্থিতি বিবেচনা করে আমাদের যে ন্যাচারাল ইনস্টিংক্ট, আমাদের যে ন্যাচারাল বিহেভিয়ার, ন্যাচারাল সেলফ, সেটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে। অফকোর্স আমাদের যেটা ন্যাচারাল সেলফ সেটা কিন্তু আমাদের স্ট্রেংথ, এটা ভুলে গেলে চলবে না। ওইটাকে স্ট্রেংথ হিসেবে ব্যবহার করতে হবে এবং অ্যাট টাইমস যেখানে যেখানে প্রয়োজন সেখানে আমাদেরকে আমাদের লিডারশিপ প্রেফারেন্সটা অন্যান্য ট্রেটস গুলোকে অ্যাডজাস্ট করতে হবে। অর্থাৎ একটা লোকের সামনে আমার অ্যাসার্টিভ হতেই হবে, আমি যদি অ্যাসার্টিভ না হয় তাহলে আমি পিছনে পড়ে যাবো। সো দেয়ার আই নিড টু চেঞ্জ বাই ন্যাচারাল সেলফ। দিস ইজ দ্য টেক ওয়ে ফর দ্য লাস্ট টু পার্ট। এখন এবার আমরা আসি, আমরা অন্যদেরকে কিভাবে করব, প্রভাবিত করব। আমি আগে থেকে ভেবেছিলাম এটা আসলে 4-5টা স্লাইডকে আমি একটা স্লাইডে নিয়ে আসার চেষ্টা করেছি। আপনারা খেয়াল করবেন বাকি দুইটা যে লিডিং আদার্স যেখানে ছিল সেখানে দুইটা অংশ ছিল, একটা ছিল ইনফ্লুয়েন্স করা, এবং আমি বলেছিলাম ইনফ্লুয়েন্স বলতে আসলে অন্যদেরকে ইন্সপায়ার করা তাদের কাজের জন্য। আরেকটা অংশ ছিল কোচিং এন্ড ফিডব্যাক। তা আমরা যদি এখন একটা জায়গায় আসি, আমরা যখন মানুষের থেকে, এক মিনিট কার্সারটা হঠাৎ করে চলে গেছে, হ্যাঁ এই যে ঠিক আছে, আমি আবার লেজারটা নিচ্ছি। আমরা যদি খেয়াল করি আমরা লিডার হিসেবে অন্যদেরকে ইনফ্লুয়েন্স করতে হয় কিভাবে? আমাদের তাদের কাছ থেকে আমি যেটা করাতে চাচ্ছি, আই নিড টু গেট থিংস ডান। রিমেম্বার আমি শুরুতে বলেছিলাম আমাদের দেশে যারা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হয়ে হয়তো ভালো করতে পারতো, কিন্তু জোর করে একটা জায়গায় গিয়ে ক্যারিয়ারের জন্য ম্যানেজারিয়াল পজিশনে চলে গেছে, তখন তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তার সবকিছু নিজে নিজে করে ফেলতে ইচ্ছে করে, কাউকে ডেলিগেট করতে ইচ্ছে করে না। কিন্তু আসলে আমাদের উদ্দেশ্য কি অ্যাজ এ লিডার? আই নিড টু ইনফ্লুয়েন্স পিপল, যে তোমাদের এটা করতে হবে এবং আই নিড টু গেট থিংস ডান। সেটা দুইভাবে করা যেতে পারে। দ্য পজিটিভ ওয়ে টু ডু দিস ইজ ইনফ্লুয়েন্সিং, আর সেটার খুব নেগেটিভ ভাবে যেটা নিবে সেটা হচ্ছে পারসুয়েশন। এ ভাই তুমি এটা করো, ইউ নিড টু ডু ইট। তো এখন এই যে ইনফ্লুয়েন্সের যে অংশটা, সেইখানে এর মাঝামাঝি হচ্ছে নেগোসিয়েশন। অর্থাৎ আমরা যখন একটা নেগোসিয়েশনে যাই তখন দুইটা কাজ করার চেষ্টা করি, একটা হচ্ছে পারসুয়েট করার চেষ্টা করি, একটা হচ্ছে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি। তো মাঝখানে আমরা এই জন্য নেগোসিয়েশনটাকে রেখেছি। ইনফ্লুয়েন্সে দুইটা অংশ আছে আমাদের, একটা হচ্ছে আমাদেরকে ব্রিজ করতে হবে, অর্থাৎ আমি যার সাথে কথা বলছি তার সাথে আমার একটা কমিউনিকেশন চ্যানেল হুইচ ইজ অ্যাবস্ট্রাক্ট, উই রিয়েলি ক্যানট সি ইট, রাইট? উই নিড টু সেট আপ দ্যাট ব্রিজ অফ কমিউনিকেশন। তো আমরা যদি লিসেনিং এ যাই, আমি এটা আগেও বলেছি, উই নিড টু লিসেন কেয়ারফুলি। এবং আপনি দেখবেন যে কোনো নেগোসিয়েশনে, আমরা ধরেন একটা ক্লোজ ডোরে একটা নেগোসিয়েশনে বসেছি, সেটা কোনো কিছু দরদাম করা হতে পারে, সেটা একটা ফ্যামিলিতে, বাংলাদেশে যেটাকে সালিশ বলে, একটা ফ্যামিলি প্রবলেম, সেখানে সালিশ হচ্ছে। তো যেই ব্যক্তি সেখানে লিডারশিপ রোলটা নিচ্ছে, সে যখন লিসেনিং মোডে যায় এবং সে তার যে অথরিটি সেটা সে এস্টাবলিশ করে, তখন কিন্তু দেখবেন লিসেনিং কিন্তু আপনাকে একটা বড় রকম একটা অথরিটি দিবে। যেমন যে সমস্যাটা নিয়ে কথা বলছে সে কিন্তু তখন বুঝবে যে না, আমার কথা তো শোনা হচ্ছে, সো আই উইল ওপেন আপ। এই যে আন্ডারস্ট্যান্ডিং দেয়ার ইন্টারেস্ট, ইনভলভিং এন্ড সাপোর্টিং, বিং ইনক্লুডেড, অ্যাফার্মেশন। যেমন আপনি মাথা নাড়তে থাকবেন যখন কেউ বলবে হ্যাঁ এই শব্দগুলো আপনাকে করতে হবে টু মেক দ্য ইয়োর কাউন্টার পার্ট ফিল সেফ, যে না তার কথা শোনা হচ্ছে। এবং দেখবেন আপনারা এটা করেন কিনা, আপনারা এটা এফেক্টিভলি করতে পারেন। আপনি যখন কাউকে কোনো সমস্যার কথা বলছেন, লেটস টেক এ টিনেজার, আপনি ধরেন আপনার সন্তান অথবা আপনার ভাতিজা, ভাগিনী বা ভাতিজি, এই ক্যারেক্টারগুলোর সাথে আপনি বসছেন, তার কোনো একটা সমস্যা তার মা বাবা সলভ করতে পারছে না, আপনাকে ভাড়া করে নিয়ে গেছে। আমাকে প্রায় এই কাজটাতে নিয়ে যায়, সো সেই মজার কথা হয়তো পরে খেয়াল আসলে আরেকদিন বলবো। তো এখন আপনি তখন দেখবেন যে একজন টিনেজ বা যে কেউই, টিনেজের উদাহরণটা আসলে সবাই আমরা কোরিলেট করতে পারবো, সে নিজে আপনাকে কোনো কিছু বলবে না, কিন্তু যেই আপনি তার বন্ধুর পর্যায়ে নেমে এসে বলবেন যে জানো তোমাদের বয়সে এরকম আমি আমার এক চাচার সাথে বসেছিলাম, তুমি অনেক মজার মজার কথা বলতেন, এবং ট্রাস্ট মি, আমি তখন আমার সেই চাচা বা মামার কাছে আমি আমার সমস্যাগুলোর কথা যখন বলেছি, আই গট আ সলিউশন। অথবা আপনি মজার কথা বললেন যে ইউ হ্যাড সাম প্রবলেম ইন ইউর স্কুল, জানো আরে আমার স্কুলে তো সবাই আমাকে পচাইতো। এই যে আপনি নিজেকে একটু ওপেন আপ করলেন, তখন দেখবেন যে আপনার যে কাউন্টার পার্ট, আপনাকে যে শুনছে, সে আপনার পার্সোনাল ডিসক্লোজারের জন্য সে তখন তার সমস্যাটাকে রিভিল করবে।
So it's very important to set up this bridge of communication. It is everywhere. আপনি যদি ইনফ্লুয়েন্স করতে চান your family member, I will not name those relationships, name anything. If you want to influence them, you need to set up this bridge. And the first thing is you need to be a good listener, and you need to also disclose your personal stuff. অফকোর্স প্রত্যেকেরই কিছু কনফিডেন্সিয়াল ব্যাপার থাকবে, অর্থাৎ যেই জিনিসগুলো বললে, ছোট ছোট ডিটেলস গুলো বললে কানেক্ট করতে পারে, সেগুলো আপনি বলবেন। এর পরের অংশটা হচ্ছে ইন্সপায়ার করা। এরপরে দেখবেন আমরা কিছু লিডার আছে, আমি বলি, যেমন আমাদের এই যে 7ই মার্চের যে ভাষণের কথাটা যদি আসি, সেখানে আপনি দেখবেন যে শেখ মুজিবুর রহমান সাহেবের এক কথাতে সবাই এতভাবে ইন্সপায়ার্ড হয়ে গেছে, বিকজ হি শেয়ার্ড এ ভিশন দেয়ার, কারেক্ট? তো এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি সবার মধ্যে একটা এনথুসিয়াজম ইনজেক্ট করতে পারবেন, আপনি একটা মোটিভেশন ইনজেক্ট করতে পারবেন। এই ধরনের লিডাররা যখন কোনো একটা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট শুরু করে, শুরুতে সে সবার মধ্যে একটা ভিশন শেয়ার করে যে আমরা এখানে যেতে চাই, এখানে যাব। আমি আরো একটা ভালো উদাহরণ দিই, যেমন আমরা আজাবের যুদ্ধে বা খন্দকের যুদ্ধের একটা কথা আপনারা সবাই যারা যারা সিরা পড়েছেন, না পড়লে হয়তো জেনে নিতে পারেন। একটা ঘটনা ছিল, আপনারা জানেন এটাকে আজাবের যুদ্ধ বলা হয় এই জন্য যে মক্কার সবগুলো ট্রাইব একসাথে হয়ে একটা দলবদ্ধভাবে একটা অ্যাটাক করতে আসছিল এবং মদিনাকে সিজ করছিল, চারিপাশে অবরোধ। সো সেই সময় চারিপাশে গর্ত করা হচ্ছিল মদিনার চারিপাশে। সে একটা জায়গাতে একটা পাথর, বিশাল পাথর, সেটাকে সরানো যাচ্ছিল না। সো সেইটা নিয়ে সাহাবীরা সবাই খুব টেনশনে আছে। তো তখন অবশ্যই এই ভিশন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। উনি ওই পাথরটা নিজে এসে সরান এবং সেখানে উনি একটা ভিশন শেয়ার করছিলেন। যখন মুসলিমরা এমন একটা অবস্থানে ছিল যে তাদের অস্তিত্বই আসলে সংকটে, তারা ধ্বংস হয়ে যাবে এরকম একটা অবস্থায়, তখন উনি বলছেন যে আমি দেখতে পাচ্ছি আমরা পারস্য পর্যন্ত যাব, রোমান সাম্রাজ্য পর্যন্ত যাব। এই ভিশন গুলো উনি শেয়ার করেছিলেন দারুণভাবে। সো এই যে এই ভিশন গুলো ওই জায়গাতে দেখেন সাহাবীরা দে ট্রাস্টেড হিম, তারা বিশ্বাস করেছিল যে আমাদের এখানে যেখানে আমরা অস্তিত্ব নিয়ে সংকটে আছি, আমরা সেখান থেকে এই বড় বড় সাম্রাজ্যগুলো আমরা দখল করে নিব একদিন। এন্ড দে বিলিভড ইট। এবং ক্রেডিট গোস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড হিজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তিনি এই এনথুসিয়াজম, এই মোটিভেশন, এই হোপ তাদের মধ্যে ইনজেক্ট করতে পারছিলেন ইন এ সিচুয়েশন অফ ডেসপারেশন। আরেকটা হচ্ছে কমন গ্রাউন্ড তৈরি করা, যে আপনি সবাইকে বলবেন যে ভাই এটা আমাদের সবার কাজ, আমরা সবাই করব। এই জন্য স্মার্ট গোল তৈরির ক্ষেত্রে আমরা একটা জিনিস বলেছিলাম যে রিলেভেন্ট। সেই জন্য কোনো অ্যাসাইনমেন্ট করার সময় আপনি যদি কাউকে জাস্ট একটা পিসমিল বেসিসে একটা টাস্ক অ্যাসাইন করে দেন যে এই তুমি এটা করে ফেলো, ও কিন্তু ওটা করার জন্য অতটুকু মোটিভেটেড হবে না। কম্পেয়ার টু দ্যাট সিচুয়েশন ওয়েন ইউ এক্সপ্লেইন আমার এন্ড টার্গেট কি, আমার এই জিনিসটা হলে কোম্পানির এটা হবে বা আমার বিজনেসের এই অ্যাচিভমেন্টটা হবে, এবং সেটা সবকিছু মিলিয়ে আমাদের অবস্থানকে এরকম একটা সুসংহত অবস্থায় নিয়ে যাবে। আপনি সেটা যদি সবাইকে ইনজেক্ট করতে পারেন, there is better possibility that everyone will respond to your given task more and more. So these are the two things, bridging and inspiring. These are part of influencing. এবার যদি পারসুয়েশনে আসি, পারসুয়েশনে আসলে এটা হচ্ছে একেবারে এক্সট্রিম অ্যাসার্ট করা, যে ভাই আই এম দ্য লিডার, আই এম দ্য ম্যানেজার, ইউ ডু ইট, এটা করবেন, এটা এখান থেকে কোনো নড়চড় করা যাবে না। এর আগে আরেকটা সফটওয়্যার একটা স্ট্যান্স আছে পারসুয়েট করার সময়, সেটা হচ্ছে কি রেশনালাইজ করা। আপনি বলবেন যে দেখেন I am really not in a position to change the solution or change the course of action. This is decided, this has been set up by the management or organization on a higher level. Now আপনাকে সেটাকে রেশনালাইজ করতে হবে। আপনি বলবেন যে দেখেন আমিও মনে করি যে দিস ইজ সামথিং গুড অ্যান্ড উই শুড স্টিক টু ইট, এবং আমরা সবাই এটাতে সাপোর্ট করা উচিত, সবাই সেটা করবেন। এবং সেটাকে আপনি এস্টাবলিশ করার জন্য ডেটা দেখাবেন, ফ্যাক্টস দেখাবেন। দেখেন এই ওয়ে অফ ওয়ার্কিং অথবা কোর্স অফ অ্যাকশন হ্যাজ প্রুভেন ওয়েল বিফোর। আমরা যদি এই স্ট্যাটিস্টিক্স দেখি, এই হচ্ছে স্ট্যাটিস্টিক্স। দিস ইজ আ লাইট ওয়ে অফ ডুইং পারসুয়েশন, রেশনালাইজ করা, আর ফাইনালি যে অ্যাসারশনটা থাকে। তো আমরা এটাকে যদি এইভাবে করে বলি,
এটা হচ্ছে আপনি আপনার টিম মেম্বারদের থেকে কমিটমেন্ট নিয়ে আসতেছেন, আপনার দিকে বলছেন যে কমিট করো আমার কাছে, কমিট করো, সেটাকে বলে ইনফ্লুয়েন্স করা। আর পারসুয়েশন করাকে আমরা যেটাকে বলি যে আমি তোমার দিকে একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছি, এই টাইমলাইন, এই ডেলিভারেবলস ইউ নিড টু ডেলিভার উইদিন দিস টাইমলাইন, ইউ নিড টু ডু ইট। এইটা হচ্ছে ইনফ্লুয়েন্স এন্ড পারসুয়েশনের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি শেষ করার আগে আমি এইগুলি স্কিপ করে একটা সুন্দর জায়গা আপনাদের নিয়ে যেতে চাই, আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন, তাহলে এটা ভালো কাজ হবে। আস্কিং দ্য, এই তো এই স্লাইডটা দিয়ে আমি শেষ করব আজকে, বাকি স্লাইডগুলো আমরা অন্য কোনো দিন কভার করব। আমরা বলছিলাম যে কিভাবে পাওয়ারফুল কোয়েশ্চেন করতে হয়, ঠিক আছে? সো পাওয়ারফুল কোয়েশ্চেন যদি আমরা বলি, দেখবেন যে প্রবলেম ওরিয়েন্টেড কোয়েশ্চেন আমি যেগুলোকে বলেছি একেবারে নো গো, এইসব কোয়েশ্চেন কখনো করা যাবে না। এগুলো কোয়েশ্চেন করলে আপনার অপর পাশে যে মানুষটা বসে আছে সে ডিফেন্সিভ মোডে চলে যায়, সে তখন তার যে সমস্যা সেটা নিয়ে কখনো কথা বলবে না। কিরকম, হোয়াটস ইউর প্রবলেম, হোয়াটস গোয়িং রং। যেমন ধরেন একটা ভুল হয়েছে বা একটা ভুলের কারণে আপনার কোম্পানির কিছু ক্ষতি হয়েছে, আপনি তাকে একটা রুমের মধ্যে ডাকলেন, এখন সে নিজেই জানে যে আপনি শুরুতে জিজ্ঞেস করবেন ভাই কি সমস্যা তোমার কি কাজে মনোযোগ নাই, বা এই ধরনের কোয়েশ্চেন গুলো, হাউ লং হ্যাজ ইট বিন ডিফিকাল্ট অর গোয়িং রং, হোয়াটস দ্য রুট অফ দিস প্রবলেম, এই যে সবগুলো হচ্ছে প্রবলেম ওরিয়েন্টেড কোয়েশ্চেন। আর আপনি যদি আসলেই আপনার যে এমপ্লয়ি, দিস ইজ নট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, অথবা আপনি তো তার সাথে আজকে শেষ দিন না, আজকে তো তাকে ফায়ার করবেন না, তাহলে আপনাকে করতে হবে কি, তার যে ভুলটা হয়েছে সেই ভুলটা থেকে রিকভার করে কিভাবে এই এমপ্লয়ি থেকে আমার বেস্ট পসিবল আউটপুট নেওয়া যায়, তাহলে আমাকে চিন্তা করতে হবে হাউ টু আস্ক সলিউশন ফোকাসড কোয়েশ্চেন। সো আমাকে আসলে বলতে হবে যে যেমন ধরেন একজন লোককে আপনি যখন একটা বড় ইনসিডেন্টের পরে রুমের মধ্যে ডাকছেন, সে তো অবশ্যই ধরে থাকবে যে ভাই সে আমাকে জিজ্ঞেস করবে শুধু হোয়াটস ইউর প্রবলেম, হোয়াট ইজ গন রং। কিন্তু আপনি যদি তাকে এইভাবে করে জিজ্ঞেস করেন যে তুমি তো বেশ ভালোই করছিলা, কালকে রাতে তো বেশ অনেকগুলো, কালকে রাতের যে অ্যাক্টিভিটি ছিল সেখানে ABCD তো সবগুলোই ঠিক ছিল, এন্ড দ্যাট ওয়াজ রিয়েলি গোয়িং ওয়েল, at what point of time things went haywire, এটা আপনি জিজ্ঞেস করতে পারেন। তখন সে করবে কি, বলবে যে আচ্ছা থিংস আর ডিফারেন্ট, তখন সে বলবে যে না, আই রিয়েলি ফেল্ট সামথিং রং, আই ওয়াজ ল্যাকিং প্রিপারেশন অর সামথিং। তখন আপনি বলবেন যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাচিভ, তুমি তো আসলে কি অ্যাচিভ করতে চাও। সে তখন বলবে যে না, এট দ্য এন্ড অফ দিস ইয়ার আই ওয়ান্ট টু গো টু দিস পজিশন। তখন আপনি তখন বলবেন যে ডু ইউ থিঙ্ক যে the amount of preparation that you took for this particular activity was enough, do you think that? তখন সে নিজে থেকে বলবে no it's not। তখন আপনি জিজ্ঞেস করবেন যে তাহলে তোমার কি মনে হয়, তোমার কি করা উচিত, এটা তার মুখ থেকে বের করো। তখন সে বলবে যে না, I have understood, I think I should have taken more preparation for this activity এবং I was casual, I was not focused, so I'll do this from next time। তখন আপনি তার থেকে একটা কমিটমেন্ট দিবেন। The chance of this employee performing well in future is much better than when you would be asking this sort of question. এই যে what do you need to do move forward even one point, এটা কিন্তু খুব জরুরি জিনিস, এটা কিন্তু আমরা কখনো বলি না। যে অবশ্যই আপনারা বলবেন যে ভাই যখন কোনো ঘটনা খারাপ হয়, একটা লিডার যখন তার লিডারের কাছ থেকে বকা খায়, তখন এসে এমপ্লয়ীদের সাথে এই ধরনের কথাবার্তা বলা তো সম্ভব না, তখন নিজের রাগটা তার কাছে ঝেড়ে দিতে ইচ্ছা করে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, বিং এ লিডার ইজ বিং কাইন্ড অফ, এটা কি বলবো, ছাকনির মতো হওয়া। অর্থাৎ আপনার উপরে অনেক প্রেশার আসবে, আপনি যদি সেটাকে ট্রান্সপারেন্টলি, আপনি ছাকনি না হয়ে পুরো জিনিসটা আপনার টিমের উপর প্রেশার দিয়ে দেন যে আমি শান্তিতে নেই, কারোর শান্তিতে থাকতে দিব না, নো ইটস নট, ইউ উইল নেভার বি এ গুড লিডার। আপনি যখন গুড লিডার হবেন, আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন, আপনাকে যারা ভালো অর্গানাইজেশন, এগেইন আই এম রিএমফাসাইজিং দিস, ভালো অর্গানাইজেশন যদি হয়, তাহলে আপনার টিম মেম্বাররা যদি আপনাকে ভালো লিডার বলে, দ্যাট উইল বি ইভ্যালুয়েটেড ওয়েল বাই ইয়োর লিডার এন্ড টপ ম্যানেজমেন্ট। সেই জন্য আপনি প্রেশার খেলেই সেই প্রেশারটাকে ট্রান্সপারেন্টলি নিচের দিকে পাঠিয়ে দেওয়ার কখনো চেষ্টা করবেন না। সো ইউ ক্যান টেক নোট অফ দিস কোয়েশ্চেন, এবং দিস আর কোয়াইট কমন স্টাফ। মেবি আসলে আমরা সবসময় এই জিনিসগুলো বিভিন্ন মোটিভেশনাল স্পিকারদের থেকে শুনি। So do not consider me just as another motivational speaker. Rather, we need to act upon what we have learned today. So এই কোয়েশ্চেন গুলো আমরা একটু সার্চ করলে আমরা ইন্টারনেটে পাবো,
যদিও আমি বেশ সফিস্টিকেটেড একটা জায়গা থেকে সংগ্রহ করেছিলাম। ইউ ক্যান টেক নোট অফ দিস কোয়েশ্চেন, এবং অবশ্যই এটা করার জন্য আসলে ইন্টারনেট সার্চ করাও লাগে না। আমরা যখন একটা ডায়ালগে যাব, যেগুলো প্ল্যান ডায়ালগ, আমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই প্ল্যান করতে পারি। আমরা যদি কোনো একটা ডিসকাশনে ঢুকি, ধরেন ইভেন একটা এসকেলেশন কল 10 মিনিটের মধ্যে হবে, 10 মিনিটের মধ্যেও কিন্তু আপনি ঠিক করে নিতে পারেন যে আপনি কি কি কোয়েশ্চেন করবেন, এবং সেটা লিখে নিতে পারেন। ইটস অলওয়েজ গুড টু টেক নোটস। আর এই হচ্ছে যে আর্ট এন্ড সায়েন্স অফ কোয়েশ্চেন্স। আপনি যখন পাওয়ারফুল কোয়েশ্চেন করবেন, তারা হবে সলিউশন ওরিয়েন্টেড, শর্ট কোয়েশ্চেন হবে, অর্থাৎ আপনি কথা কম বলবেন, যে আনসার দিবে সে বেশি কথা বলবে, আর একটা প্রশ্ন করবেন। দ্যাট উইল ক্রিয়েট বেটার চান্স টু গেট এ গুড আনসার, এবং ক্লিয়ার অ্যান্ড এইমড এট মুভিং পিপল ফরওয়ার্ড, not to make them responsible for what they have done, and open and focused on the agenda and thinking of the person you are having the conversation with, not to satisfy your own curiosity এবং আপনার অ্যাঙ্গার। আশা করি বুঝাতে পেরেছি। আমি আজকে এই জায়গাটা খুব স্ট্রাকচারালি হয়তো শেষ করতে পারি নাই, আমাদের কোচিং এন্ড ফিডব্যাক নিয়ে বেশ কিছু স্লাইড বাকি আছে। আমরা ইনফ্লুয়েন্স এবং পারসুয়েশনটা শেষ করেছিলাম, সো আমরা এখানে শেষ করছি। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার, আমি জাকির ইমতিয়াজ বলছিলাম। আমার একটা জাস্ট এই রিলেশিপ রিলেটেড আমার একটা সিচুয়েশনাল একটা আমি প্রতিনিয়ত মোটামুটি প্রতি বছরই দেখি, এবং আমাদের বসদের ওটা বেশি করতে দেখি। এই কারণে আমরা ওটা অ্যাপ্লাই মনে হয় মনের অজান্ত করি, যেটা আমরা স্যাটিসফাইড না। সেটা হচ্ছে ধরেন ইয়ার এন্ডে, ধরেন ইয়ার এন্ড বলতে আমি বুঝাচ্ছি যে অ্যাপ্রাইজেলের সময়গুলোতে বসরা একটু হয়ে যায়, কি বলে, অ্যাট্রাকটিভ না, মুডে হয়ে যায়। যেমন বলে যে তুমি, অ্যাটাকিং হয়ে যায়, সরি, যে তোমরা কিছুই করো নাই, কি করো নাই, মানে হচ্ছে কি যাতে এটার উপর ইনক্রিমেন্টের প্রভাবটা পড়ে, এমন অবস্থায় চলে যায় যেমন হচ্ছে আসলে তো সারা বছর আমি কি করলাম না। আমার প্রশ্নটা হচ্ছে অ্যাজ এ গুড লিডার এই জিনিসটা হ্যান্ডেল কিভাবে করা উচিত? অ্যাকচুয়ালি এভাবে সরাসরি অ্যাটাকিং মোডে না গিয়ে, যে হয়তো কোম্পানি এবার কম দেবে, সেটা তো বসের দোষ নাই, বসের তো পার্সোনাল না, তাই না? যে সে ওটাকে অন্য গুড ওয়েতে করতে পারে না, কারণ এটা প্রায় দেখি যে তখন বসরা উল্টা নেগেটিভ অর্থে, মানে লাস্ট হয়তো ডিসেম্বর মাসটা দেখা গেল যে এমপ্লয়িরা খুব ডিসস্যাটিসফাইড থাকে, কারণ হচ্ছে কি বসরা সবসময় করে এটা করে না, এটা করে না, এটা করে না, মানে বুঝে যায় এটার ইন্টেনশন ওইটা। এটা কিন্তু একদম লোয়ার লেভেল স্টাফও বুঝে যায় যে সে কি কারণে এই মুডে করছে, বরঞ্চ ওই সময়টা তার একটা মানে এটার বেটার ওয়েটা কি এটা ম্যানেজ করার। যে আমি সিমিলার একটা এক্সপিরিয়েন্স বলি। অনেক বছর আগে কোন একটা অর্গানাইজেশনে, আমি মনে করি যে এগুলো বাংলাদেশে খুব ফ্রিকুয়েন্টলি প্র্যাকটিস হয়। ধরেন কোম্পানির এই বছরে বেশ লাভ হওয়া সত্ত্বেও একটা ধরেন ধোয়া তুলবে যে এবার তো কোনো ইনক্রিমেন্ট হবে না। সো সবাই খুব মন খারাপ এবং খুব গ্লুমি একটা সিচুয়েশন পুরো কোম্পানি ধরে। তারপরে একটা সময় গিয়ে 5% দিল, যেহেতু সবার একটা মানসিকভাবে রেডি হয়েছিল যে কিছুই পাবে না, তখন আসলে 5% কে আসলে সবার খুশিতে আর ধরে না, আনন্দের ধরে না, যে দাদার যেটা বলে খুবই খুশি। সো এটা আসলে একটা রং ওয়ে অফ ম্যানেজিং এক্সপেকটেশন। আমি যেটা দেখেছি, আমি নিজে পার্সোনালি যেটা প্র্যাকটিস করি আমার টিম মেম্বারদের সাথে, আমি দেখেছি যে যেখানে এইচআর বা ওভারঅল অর্গানাইজেশনের স্ট্র্যাটেজির জন্য আমরা এই বছর, যেমন ধরেন এফেক্টিভলি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি বলি, বাংলাদেশে অফিসিয়ালি কমিউনিকেটেড গভর্নমেন্ট থেকে ইনফ্লেশন হচ্ছে 8 থেকে 9% বা 10%। এটা ম্যাক্সিমাম। কিন্তু আমরা তো জানি এফেক্টিভ ইনফ্লেশন আসলে অনেক বেশি। কিন্তু আসলে তো সেই অনুযায়ী কখনো বেতন ভাতা বা কম্পেনসেশন কখনো রিভাইজ করা যাবে না। তাহলে যেটা দেওয়া হচ্ছে এই বছর, সেটা নিয়ে অ্যাজ এ লিডার ইউ নিড টু হ্যাভ এ ভেরি গুড ডিসকাশন। এখানে টিম মেম্বারও অনেক সময় দেখা যায় যে বাংলাদেশে ধরেন সুযোগ দিলে আমরা কেন সুযোগ দিতে চাই না, আমরা সুযোগ দিতে চাই না এই জন্য আপনি যদি একটু নরম হয়ে কথা বলেন, তখন তাদের যে রাগ, তাদের যে অভিমান, এই সবগুলো জিনিস ওই লিডারের উপরে ঢেলে দিবে। এটার ভয়ে আসলে আমরা তখন ওই ওপেননেসটা প্র্যাকটিস করা, টিম মেম্বারদের সাথে বসা, যে আমরা এই বছর কি করব সেই অংশটা বলি না, সুন্দর করে বলতে চাই না যে না আমি যদি একটু নরম হয় আমার উপর ঝাঁপিয়ে পড়বে। এটা হচ্ছে যে কমিউনিকেটিং দ্য বেনিফিটস, রিভিশন অ্যান্ড অল এভরিথিং। আর আপনি যেটা বলছেন যে টার্গেটের ব্যাপারে স্মার্ট গোল, আমরা কিন্তু সবাই অনেক বছর ধরে অর্গানাইজেশন গুলোতে এটা নিয়ে আলাপ হচ্ছে যে স্মার্ট গোল সেট করতে হবে, কিন্তু সেটা নিয়ে আমরা যথেষ্ট সময় স্পেন্ড করি না। যেমন ধরেন যেই গোলগুলো অ্যাবস্ট্রাক্ট, সেগুলোর ব্যাপারে বলতে হবে যে তোমার ফিডব্যাক কালেক্ট করতে হবে। অনেক অর্গানাইজেশনে ফিডব্যাক কালেক্ট করার জন্য ফর্ম থাকে, অনলাইনে ফর্ম থাকে। আর যদি না হয় বলবেন যে ভাই ইমেলে, আপনি একটা ইমেল দিবেন
যে ভাই আমি গত বছর আপনার সাথে কাজ করেছিলাম এতে, আমি পারফরমেন্সের দিক দিয়ে এটা করেছি, এই নতুন জিনিস শিখেছি এবং সেটা আপনাকে অমুক দিন ডেমনস্ট্রেট করেছি, এবং আমি এই লার্নিং থেকে ভবিষ্যতে আমার অর্গানাইজেশনে এটা করতে পারবো। আমি রেট করছি নিজেকে এরকম, ধরেন 1 থেকে 10-এর স্কেলে আপনি নিজেকে 7.5 বা 8 দিচ্ছেন, আপনি আপনার সেই স্টেক হোল্ডারকে বলবেন যে ভাই আপনি আমাকে ফর্মালি ফিডব্যাক দেন। এই প্র্যাকটিস গুলো আমাদের অর্গানাইজেশনে আসতে হবে, এটা হচ্ছে একটা। আর দ্বিতীয় কথা, গোলগুলো সেট করার সময়, যেমন ধরেন আমার যে টার্গেট সেটাকে অ্যাচিভেবল একটা টার্গেট ঠিক করতে হবে এবং সেটা আলোচনা করে আপনি স্ট্রেস দিতে পারেন। আপনি যেটা অ্যাচিভ করা সম্ভব না সেটা রাখতে পারেন, কিন্তু আপনি বললেন যে এটা যদি কোনো মতে পেরে যাও, ওই যে বাপি ভাই বলছিলেন যে ক্রিস গেল হয়ে, ধরেন আপনি একটা টার্গেট দিলেন যেটা আসলে খুবই ভালো খেলতে হবে, সেটা যদি সে পেরেও যায় তাহলে তার সেটাকে আপনি একটা স্ট্রেস টার্গেট দিলেন, আরেকটা থাকবে বেস টার্গেট, আরেকটা হচ্ছে লোয়ার দেন এক্সপেকটেশন। এই জিনিসগুলো আমরা টার্গেট লেখার ব্যাপারে যথেষ্ট সময় স্পেন্ড করি না, এই জন্য বছর শেষে এমপ্লয়িরা ব্যাকফুটে থাকে, কেন সে আসলে স্ট্রাকচারালি কিছু দেখাতে পারে না যে না দিজ আর মাই নাম্বারস। আমি এরকম এমপ্লয়ি আমার লাইফে দেখেছি যারা ধরেন একটা এক্সেলে বা কোনো একটা জায়গায় সারা বছর কি কি করছে এই প্রজেক্ট, যেমন ধরেন আমি যদি কাউকে অ্যাসাইনমেন্ট দেই যে ইউ আর দ্য মোস্ট কম্পিটেন্ট পার্সন ইন মাই টিম অ্যান্ড ইউ নিড টু ডেভেলপ নিউ পিপল অ্যাজ এ মেন্টর অর কোচ, এটা ওর একটা টার্গেট, সেটাকে সে ডিফাইন করে নিয়ে আসছে এরকম। বা আমি হেল্প করেছি যে আমি যদি 2 জনকে D1 লেভেল থেকে D2 তে, ধরেন আমার এখানে জয়েন করেছে 2 জন বা 3 জন ফ্রেশার, সে বললে আমি এই D1 গুলোকে D2 তে নিয়ে আসবো 2টাকে, আর যদি 3 জনকে নিয়ে আসতে পারি এক্সিডস এক্সপেকটেশন। এবং সারা বছর ধরে আমি 4খানা নলেজ শেয়ারিং সেশন করব এবং সেগুলোতে রেকর্ডিং থাকবে, এবং সেই সেশনগুলো কেমন হয়েছে সেটা সবাই ফিডব্যাক দিবে, এবং ফিডব্যাক দিবে 1 থেকে 10-এর মধ্যে রেটিং। এইটা নিয়ে যদি এই টার্গেট যখন সে বছর শেষে আমার কাছে এসে বলবে যে দেখো দেখো বা দেখেন আরিফ ভাই আমি এটা করেছি, আমি এতগুলো সেশন নিয়েছি এবং সেশনগুলো সবাই খুব পছন্দ করেছে এবং সেটার ভ্যালিডেশন আছে আমার কাছে ইমেলে, এবং আমি কথা দিয়েছিলাম এই 2 জনকে আমি ডেভেলপমেন্ট স্টেজ D1 থেকে D2 তে নিয়ে যাব, এবং তাদের পারফরমেন্স ইজ সেইং ফর দেমসেলভস। এই জন্য আপনি নিজে এই কালচারটা ভাঙতে পারেন, অর্থাৎ আপনার বসকে আপনি যেটা এটা যেমন বলতে পারেন যে বস প্রত্যেক বছর এই তিক্ত সময়টা আসে বছর শেষে, why don't we bring a change, it will give us a healthy life, less stress in workplace, we should do it। আপনারা এটা করবেন এবং নিজের টিমের সাথে এটা করা খুব সহজ, সবাই কিন্তু আপনাকে শ্রদ্ধা করবে, ভালোবাসবে এবং আপনার জন্য কাজ করবে। একটা সময় আপনাকে যদি আপনার লিডারটা কোনো কারণে জোরে একটা চাপ দেয়, তখন আপনি কিন্তু বাঁচার জন্য আপনার টিম মেম্বারের কাছে গেলে তারা তখন আপনার জন্য জান দিয়ে কাজ করবে, বিকজ ইউ আর রিজনেবল, ইউ হেল্প দেম টু সেট স্মার্ট গোলস, এবং আপনি অ্যাপ্রাইজালের সময় উল্টাপাল্টা কথা বলেন না, আপনি নাম্বারস দেখে কথা বলেন। আশা করি আপনার উত্তরটা দিতে পেরেছি ভাইয়া। জি থ্যাংক ইউ হ্যালো আসসালামু আলাইকুম, আমি জাহিদুল ইসলাম বলছিলাম। জি হ্যালো, জাহিদ ভাই শুনতে জি পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি, clear। আমি কাজী ফার্মসে আছি এজিএম প্রোডাকশন প্ল্যানিং ডিপার্টমেন্টের হেড হিসেবে। আহ, আহ, আজকে একটা প্রবলেম আপনি কথা বলেছেন যেটা আসলে আমরা ফেস করি। আহ, এটাকে এই ডিপার্টমেন্টে, আমি যে ডিপার্টমেন্টে এখন আমি হেড হিসেবে আছি প্রোডাকশন প্ল্যানিং এন্ড কোঅর্ডিনেশন ডিপার্টমেন্টে, এটার আমি জাস্ট অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে জয়েন করেছিলাম। তো জয়েন করে আমি আলহামদুলিল্লাহ এই পর্যন্ত ডিপার্টমেন্টে হেড হয়েছি এসেছি, কিন্তু এখানে এইভাবে অ্যাসিস্ট্যান্ট অফিসার থেকে এখন এজিএম পর্যায়ে এসে হেড হয়ে যে জিনিসটা হয়েছে যে ওই যে প্রথমে যে আপনি বলছিলেন যে নিজে নিজে কাজ করে বিষয়টা, এই যে নিজে সব কাজ করার একটা টেন্ডেন্সি, এই টেন্ডেন্সিটা থেকে আমি নিজে বের হয়ে আসার চেষ্টা করেছি এবং অনেকটা করেছি, কিন্তু আমার মনে হয় যে এখনো ওই জিনিসটা রয়ে গেছে যে না ওকে এটা দিব, ও তো অনেক সময় লেগে যাবে, তার চেয়ে ঠিক আছে এই ফরম্যাটটা আমি করে তাকে দিই, সে এটা করে ফেলবে। তো এই ধরনের যে এই সিচুয়েশনটা থেকে আমার মনে হয় এরকম অনেকেই আছে যারা প্রমোটেড হয়ে ডিপার্টমেন্ট হেড হয়েছে, হয়তো অফিসার থেকে এখন ম্যানেজার হয়েছে, তাদেরকে এই জিনিসগুলো ফেস করতে হয়। তো এইটার আসলে এটা আমরা কিভাবে করে এখান থেকে মুভ অন হতে পারি? আচ্ছা, এটা আমি আপনাকে একটু, এটা শেষ কোয়েশ্চেন আনসার, আমি এরপরে সলাতে যাব, খুদবার আগে ঢুকতে হবে, সো এই কোয়েশ্চেনটা আমি আনসার করছি। তো এটা হচ্ছে এরকম ভাই, আমি যেটা বললাম আপনার ন্যাচারাল যে টেন্ডেন্সি সেটাকে শাসন করে আপনি দেখেন, সেটাকে শাসন করে আপনার
এখনকার যে কাজটা করা উচিত, ডেলিগেট করা উচিত, সেটা আপনার করতে হবে। এখন সেটা করার জন্য সম্ভবত আপনি গুড এনাফ নতুন জিনিস নিয়ে কাজ করছেন না। আপনাকে লিডারশিপ কিন্তু দেওয়া হয়েছে যে আপনি মোর ইম্পর্টেন্ট থিংস নিয়ে কাজ করবেন। আপনি নতুন Exactly. project, নতুন জিনিসপত্র নিয়ে ইনভলভ হন এবং আপনার যেগুলো আগের কাজ ছিল সেগুলোকে ডেলিগেট করেন। এবং ডেলিগেট করার সময় আপনি ধরেন আপনি ক্রিয়েটিভ হবেন না, আপনি উইল বি ভেরি অ্যাসার্টিভ, কিন্তু এটা আপনার ডেলিগেট করতে হবে। আপনি ডেলিগেট করে আপনার যদি মনের মধ্যে একটা থাকে, অস্বস্তি থাকে যে কাজটা হচ্ছে কি হচ্ছে না, এটা হচ্ছে আপনার চ্যালেঞ্জ, তাই তো? সেই জন্য আপনার ডেলিগেট করতে ইচ্ছে জি করে না, বা জি আপনার জি মতো পারফেকশন ঠিকভাবে হবে কিনা। কাজটা করবে কিনা সেটা নিয়ে আপনার দুশ্চিন্তা থাকে। তখন আপনি এই যে গোলটা ডিফাইন করে দেন, আপনি আপনার সবচেয়ে যে ভালো, যার ডেভেলপমেন্ট স্টেজ 4, তাকে যে কাজটা দিচ্ছেন, তাকে দিয়ে আপনি তাকে বলে দেন যে এটা হচ্ছে আমার সাকসেসের প্যারামিটার, এটা যদি তুমি অ্যাচিভ করতে পারো আই উইল কনসিডার ইট অ্যাজ ডান, এন্ড দেন ইউ ফরগেট ইট। আপনার যদি খুব বেশি অস্বস্তি থাকে, ইউ ক্যান সেট অন এভরি সানডে এট দ্য বিগিনিং অফ দ্য ডে আপনি একটা ফলো আপ সেশন রাখেন এবং আপনি বলবেন যে ইট ক্যান, মানে তোমার যদি ওই সময় ব্যস্ততা থাকে, অথবা দুইটা ফিডব্যাক নিতে পারেন, এট দ্য এন্ড অফ দ্য উইক এবং এট দ্য মিড অফ দ্য উইক। এভাবে আপনি দুইটা ফিডব্যাক নিতে পারেন, কিন্তু এটা আপনার ব্রেইনে আছে, আপনাকে বুঝতে হবে ইফ ইউ ওয়ান্ট টু গ্রো ফার্দার ইউ নিড টু ডু ইট, ইউ নিড টু টেক নিউ স্টাফস, দেন আপনি যে কাজগুলো করতেন সেটা অন্যরা করবে। আদারওয়াইজ আসলে আপনি এখানে স্টাক হয়ে যাবেন, এরপরে আর আগাইতে পারবেন না। আশা করি থ্যাংক বুঝতে ইউ সো মাচ। জি জি জি। থ্যাংক ইউ সো মাচ। আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা হয়তো শেষ করতে পারি। আবিদ ভাই, আপনি কনক্লুশনটা টানতে পারেন, আমি অফলাইনে যাচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। Thank you, আসসালামু sir. আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Thank you so much, sir. Thank you so much for joining with us.